আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে যথারীতি সময় মতো শুরু করতে পেরেছি। আমাদের গেস্ট অলরেডি খুব টাইমলি সিনসিয়ারলি আমাদের সাথে জয়েন করেছেন। আহ, আমি সবাইকে যেটা বলছিলাম যে আমরা আজকে কথা বলতে চাচ্ছিলাম হার্টের বিভিন্ন বিষয় নিয়ে, এবং সেই জায়গায় আমরা দুইটা বিষয়কে ইনক্লুড করেছি। নাম্বার ওয়ান ছিল হার্টের যে কোনো প্রবলেমের বিষয়টা আমরা স্যারের কাছে জানবো, পাশাপাশি আমাদের পুষ্টিবিদদের কাছ থেকেও আমরা জানবো যে আমরা আসলে ফুড ম্যানেজমেন্টের মাধ্যমে কিভাবে আমরা আসলে আমাদের হার্টের কেয়ার করতে পারি। ইনফ্যাক্ট যদি কোনো প্রবলেমের মধ্যেও থাকি আমরা হার্ট নিয়ে, সেই জায়গাটায় আমাদের ফুডের ম্যানেজমেন্টটা কেমন হবে সে সমস্ত বিষয় নিয়েই আজকে আমরা কথা বলবো। এবং আমাদের সাথে দুজন বিশেষজ্ঞ অতিথি আছেন। আমাদের ডক্টর বিনায়ক দেব স্যার আমাদের কলকাতা থেকে কার্ডিওলজিস্ট আমাদের সাথে জয়েন করেছেন। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের আজকের এই প্রোগ্রামে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। পাশাপাশি আমরা আমাদের পুষ্টিবিদ তামান্না চৌধুরীকে আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি, প্রধান পুষ্টিবিদ এভার কেয়ার হসপিটাল। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকের এই প্রোগ্রাম আপনাদের বিভিন্ন ধরনের তথ্যের মাধ্যমে সবাইকে জানানোর চেষ্টা করব। কেমন আছেন আপনারা? ভালো আছি শপথ। আজকে কিন্তু এটা হার্টের প্রোগ্রাম নয়, আজকে প্রোগ্রামটা হচ্ছে হৃদয়ের কথা। হৃদয়ের কথা। আমরা টাইটেলটা ওরকমই দিয়েছিলাম যে আমরা আসলে হার্ট কার্ডিওলজি এই ধরনের শব্দ ব্যবহার করব না, আমরা বেসিক্যালি ব্যবহার করব হচ্ছে হৃদয়ের কথা নিয়ে আজকে আমরা কথা বলবো, আমরা মনের কথা শুনবো। স্যার আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরো একটি বিষয়ে আপনি এর আগেও আমাকে সময় দিয়েছিলেন এবং আপনার কাছ থেকে আমরা বিভিন্ন বিষয় জেনেছিলাম, এবং কোভিড সিচুয়েশনে আপনি আসলে ফ্রন্টলাইনার হিসেবে আপনার ওখানে সেবা দিয়ে যাচ্ছেন। আপনাকে আমাদের বাংলাদেশের মানুষের পক্ষ থেকে অনেক বেশি শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আমরা প্রথমত একটা বিষয় আপনার কাছ থেকে জানার মাধ্যমে শুরু করি, সেটা হলো বাংলাদেশে আসলে যেটা হয়, আমাদের দেশের আমাদের ফুড হ্যাবিট, আপনাদের ফুড হ্যাবিট, লাইফস্টাইল মোটামুটি আমাদের দক্ষিণ এশিয়ার খুবই কাছাকাছি। তো সেই জায়গা থেকে আমাদের যে প্রবলেমগুলো হয়, আমরা যে সমস্ত প্রবলেম ফেস করি, সেই প্রবলেমগুলোও কিন্তু অনেকটা কাছাকাছি। মানে আমাদের যে ধরনের হার্টের যে ধরনের সমস্যা হয়, এবং সেই সমস্যার জায়গায় একটা জায়গায় আমরা সবসময় বেশি মনে করি, সেটা হচ্ছে যে হার্টের প্রবলেমটা আসলে আমাদের বয়স বেড়ে গেলে হবে। মানে আমরা এখনো পর্যন্ত হার্ট নিয়ে চিন্তিত নই, আমরা যখন বয়স্ক হব, বৃদ্ধ হব, তখন আমাদের হার্টের সমস্যা হবে। তো একজন কার্ডিওলজিস্ট হিসেবে আপনি এই কথার সত্যতা কতটুকু, বা আসলে এটা কি আদৌ সত্য কিনা এই বাক্যটি? তুমি যেটা বলেছো ঠিকই বলেছো শপথ। কারণ আমরা যখন মানে মেডিসিন পড়াশোনা করছি সে সময় আমরা জানতাম যে হৃদরোগটা হচ্ছে একটা বয়সজনিত রোগ। অর্থাৎ 60 ঊর্ধ্বে গেলে মানুষের হৃদরোগ হয়। আমাদের মানে ঠাকুর দাদা দাদু এনাদের দিদিমা এদের হৃদরোগে মানুষরা অসুস্থ হচ্ছেন, মারা যাচ্ছেন, এগুলো আমরা শুনতাম। কিন্তু যত দিন যাচ্ছে, মানে ধরো গত 1 দশকে আমরা দেখতে পাচ্ছি যে হৃদরোগের যে সংক্রমণ, আমি বলবো এটা একটা সংক্রমণের পর্যায়ে পড়ে গেছে। এটা কিন্তু ধীরে ধীরে 50 থেকে নেমে 40 থেকে নেমে এখন 30-এর নিচেও যারা আছে ছেলে মেয়েরা, তারাও কিন্তু হৃদরোগে আক্রান্ত হচ্ছেন। কিছু ব্যাপার আছে, যেমন তুমি যেটা বললে যে সাউথ ইস্ট এশিয়া, খালি ভারতবর্ষ বাংলাদেশ নয়, আমাদের মানে সাউথ ইস্ট এশিয়া যত দেশ আছে, আমাদের একটা জেনেটিক একটা সমস্যা আছে। সেই জেনেটিক সমস্যার জন্য আমাদের হৃদরোগ হবার যে সম্ভাবনাটা, সেটা খুব অল্প বয়সে বেশি হয়। যদি আমরা এটা আজকে কম্প্যারিজন করি একটা ইউরোপিয়ান কান্ট্রির সঙ্গে, সেখানে দেখবো যে ককেশিয়ান যারা, তাদের হৃদরোগ হওয়ার সম্ভাবনাটা 50 ঊর্ধ্ব ধরো, সেখানে আমাদের হৃদরোগ হওয়ার সম্ভাবনাটা 30-এর নিচে নেমে এসছে। এটা এই সমীক্ষাও করা হয়েছে যে এখান থেকে যারা ওখানে গিয়ে সেটেলড হয়েছে, ধরো যারা কর্মক্ষেত্রে ওখানে গেছে, তারপর তাদের আবার বিয়ে করে ফ্যামিলি হয়েছে, তাদেরও যারা নেক্সট প্রজন্ম, তাদেরও কিন্তু হৃদরোগের যে সমস্যাটা বিদেশে থাকলেও, যেহেতু ওরা আমাদের দেশ থেকে গেছে, তাদের কিন্তু ইনসিডেন্স অফ হার্ট ডিজিজটা কিন্তু অনেক কম এজে হচ্ছে। অর্থাৎ জেনেটিক যে ফ্যাক্টরটা, এটা কিন্তু একটা বিরাট সমস্যা। তার সঙ্গে সঙ্গে
আহ, আমরা যখন বেস লাইনের থেকে নিচের থেকে শুরু করছি, তার সঙ্গে সঙ্গে আমরা ওয়েস্টার্ন কালচার প্রচুর নিজেরা ইমবাইব করছি। মানে ওদের যে ফাস্ট ফুড হ্যাবিটস, ওদের বিভিন্ন ধরনের যে প্রবলেমস গুলো, যেগুলো হার্ট হেলদি নয়, সেই জিনিসগুলো আমরা নিজেরা মানে মানে আমাদের জীবনে চলাচলের সঙ্গে সঙ্গে ওটা চলতে থাকে। মানে খাওয়া দাওয়া কম, এক্সারসাইজ, ফোনের মধ্যে বেশিক্ষণ থাকা, এইসব জিনিসগুলো চলতে থাকে আর কি। তার জন্য যেটা হচ্ছে যে হৃদরোগ হওয়ার যে রিস্ক ফ্যাক্টরস গুলো সেগুলো কিন্তু বাড়ছে, যেটা স্থূলতা, যেটা ওবেসিটি, যেটা নিয়ে তামান্না বলবে কিছুক্ষণ পরে। তো সেই স্থূলতা কিন্তু একটা বিরাট একটা ফ্যাক্টর, মানে হার্ট ডিজিজ হবার জন্য। খালি হার্ট ডিজিজ নয়, তার সঙ্গে তোমার ডায়াবেটিস, হাইপারটেনশন, কোলেস্ট্রল, এই তিনটে রিস্ক ফ্যাক্টর, যেটা মেইন রিস্ক ফ্যাক্টর ফর হার্ট ডিজিজ, সেগুলো কিন্তু এই ওবেসিটির জন্য, ওভারওয়েটের জন্য কিন্তু বাড়ছে। এবং ওভারওয়েটটা এমনই একটা ফ্যাক্টর যেগুলো কিন্তু ওয়েস্টার্ন একটা লাইফস্টাইল যেটা আগে ছিল, এখন ওদের কিন্তু সেটা নেই। এখন ওরা অনেক মানে কনসিয়াস হয়ে গেছে। আমরা কিন্তু ওই জায়গাতে চলে আসছি। আমাদের প্রচুর মানুষরা আমরা দেখি যাদের বিএমআই, আমরা যেটা মেজার করি, আমরা তো খালি ওজন মেজার করলে হবে না, আমরা বডি মাস ইন্ডেক্স যেটা, সেটা মেজার করি। সেটা যদি 25-এর ঊর্ধ্বে থাকে, আমরা বলি যে সে ওবিস কিংবা ওবিসিটি থেকে যাচ্ছে। প্রচুর মানুষরা আছে যাদের বিএমআই বেশি। আর এখন এই কোভিড এরাতে মানুষরা এই যে ওয়ার্ক ফ্রম হোম যে কনসেপ্টটা হয়েছে, তাতে কিন্তু আরো অনেকেরই ওজন বাড়ছে, বিকজ দে আর নট মুভিং অ্যারাউন্ড, এক্সারসাইজ কমে গেছে, যাতায়াত যেটা করতো সেগুলো নেই। তো তার জন্য সবকিছু মিলিয়ে আমাদের যে রিস্ক ফ্যাক্টরস গুলো অনেকটা বেড়ে গেছে। সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমি যেটা সবসময় বলি, যেটা রিভার্সিবল, মানে যেটা আমাদের হাতে আছে, সেটা হচ্ছে তামাক কিংবা সিগারেট। এই এই যে সিগারেট স্মোকিং, এইটা কিন্তু সাংঘাতিক ভাবে বেশি আমাদের সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজে, এশিয়া ওয়েস্টার্ন কান্ট্রিজে এই স্মোকিং এর হ্যাবিটসটা কিন্তু অনেকটা কম হয়েছে, সেটা রেগুলেটেড হয়েছে। তুমি বিভিন্ন জায়গায় স্মোক করলে তোমাকে ফাইনস করতে হচ্ছে, দিতে হচ্ছে, অতএব অনেক রেগুলেশন এসে গেছে। সেই জায়গাটা কিন্তু একটা বিরাট সমস্যা। তো সব মিলিয়ে জেনেটিক্স, আমাদের ওয়েস্টার্ন লাইফস্টাইল প্লাস স্মোকিং মিলিয়ে যে আমাদের যে হার্ট অ্যাটাকস কিংবা হার্ট ডিজিজের যে বয়সটা, সেটা কিন্তু অনেকটা এখন কমে গেছে। তার মানে এটা যে কোনো বয়সে যে কাউকে আক্রান্ত করতে পারে। অ্যাবসলুটলি। আমাদের নিজস্ব যেটা একটা, মানে এটা খুব রেয়ার, কিন্তু মানে সব থেকে কম বয়সের আমাদের বাইপাস সার্জারি কিন্তু একটা 12 বছরের মেয়ের হয়েছিল। তো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, মানে সেটা যদিও খুব রেয়ার, কিন্তু হয়েছে বেসিক্যালি। তো 20 বছর থেকে 25 বছরের মধ্যে অনেকেরই হার্ট অ্যাটাক হচ্ছে। এগুলো আমরা এখন বেশ দেখতে পাচ্ছি। আগে যেটা হতো, একটি পেশেন্ট যখন আমার চেম্বারে ঢুকতো, আহ, মানে একজন বয়স্ক মানুষকে তার ছেলে কিংবা তার নাতি নিয়ে ঢুকছে। এখন যেটা অনেকটা হয়েছে, রিভার্স হয়ে গেছে। এখন অ্যাকচুয়ালি দাদু পেশেন্টকে নিয়ে ঢুকছে, যে আইদার ওর ছেলে কিংবা তার নাতি, এরকম হয়ে যাচ্ছে। তো এটা একটা বিরাট মানে চেঞ্জ অফ মানে এজ গ্রুপ একটা হয়ে গেছে। এবং সেক্ষেত্রে আরেকটা বিষয় যদি আপনি অ্যাড করতেন, যে আপনি হয়তো এর আগের প্রোগ্রামে যে বিষয়টা ইনক্লুড করেছিলেন, যে আসলে বয়স্কদের হার্টের প্রবলেমের যে যদি আর্লি স্টেজে হয়, সেটা আপনি বলছিলেন যে আরো বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করে অনেক সময়। হ্যাঁ, অ্যাবসলিউটলি। মানে ইয়াং এজে যেটা হয়, আমাদের কোলাট্রাল সার্কুলেশন গুলো কিন্তু তৈরি হয় না। মানে আমরা মানে মানে ওপরওয়ালা অ্যাকচুয়ালি এভাবে আমাদের প্রস্তুত করেনি যে এত অল্প বয়সে কোনো হার্টের সমস্যা হবে। কিন্তু যখন বয়স আস্তে আস্তে বাড়তে থাকে, তখন তোমার কোলাট্রাল আর্টারিজ যেগুলো, সেগুলো কিন্তু আস্তে আস্তে খুলে যেতে থাকে। অতএব তখন যদি ওদের হার্ট অ্যাটাক হয়, ওরা কিন্তু ওটা বেটার টলারেট করতে পারে যারা বয়স্ক। কিন্তু যারা ইয়াং, তাদের কিন্তু হার্ট অ্যাটাক যখন হয়, তারা কিন্তু ওটা খুব ভালো টলারেট করতে পারে না। এবং মৃত্যু অনেক বেশি, মৃত্যুর হার ইয়াং হার্ট অ্যাটাক এর কিন্তু অনেক অনেক বেশি। এটা একটা খুব প্যারাডক্স। অনেকে ভাবে যে বয়স হয়েছে, হার্ট অ্যাটাক হলো, সে সঙ্গে সঙ্গে মারা যাবে, তা নয়। বরং যদি কেউ 40 নিচে যদি কেউ থাকে, তার যদি হার্ট অ্যাটাক হয়, সে কিন্তু মারা যায়। এরকম কিন্তু আমরা হরহামেশা শুনছি, যে নিউজে পড়ছি, শুনছি যে অল্প বয়স্ক কর্পোরেট হঠাৎ করে তার বুকে ব্যথা হয়ে গেছে, সকালবেলা সে ওঠেনি, ঘুমের মধ্যে মারা গেছে। তো এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি এখন। আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার।
আমি যে বিষয়টা এবার আমাদের পুষ্টিবিদের কাছ থেকে জেনে নিতে চাচ্ছি সেটা হচ্ছে যে আচ্ছা আমরা যেই বিষয়টা স্যার প্রাথমিকভাবে বলার চেষ্টা করলেন ওজন কমানোর বিষয়টাতে আমরা আসবো, মানে ভেরি ইম্পর্টেন্ট টপিক। এবং স্যারও আমাদের সাথে, আমরা যখন আসিনি প্রোগ্রামে তখন আমাদের সাথে আলোচনা করছিলেন যে স্যার আজকে নাকি শুনতে চান ওজন কমানোর বিষয়টা। কারণ আসলে আমাদের দেশের প্রেক্ষাপট তাদের দেশের প্রেক্ষাপট কিছু অসামঞ্জস্যতাও দেখা যাচ্ছে ওজন কমানোর ক্ষেত্রে। তো যাই হোক, আমরা প্রথমত যেটা জানতে চাই যে আসলে আমরা তো যখন প্রবলেম হবে কারো, মানে একজন সমস্যায় পড়ে যাওয়ার পরে দেন হচ্ছে আমরা চিন্তা করি যে হার্ট নিয়ে আমরা কার কাছে যাব, কার পরামর্শ নিব, কি কি ধরনের সমস্যা হচ্ছে, সিমটম জানিয়ে আমরা ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করি। বাট স্যারও আমাদের সাথে একমত যে প্রত্যেকটা ডিজিজের ক্ষেত্রে যদি আমরা ইনিশিয়ালি বুঝতে পারি যে এই প্রবলেমগুলোর জন্য এই প্রবলেমটা হয়, তো আমরা যদি আগে থেকেই সেটা প্রিকশনারি মেজারমেন্ট গুলো নিয়ে রাখি তাহলে তো আমরা ভালো থাকবো। তাহলে তো আর আমরা আসলে কারো কাছে গিয়ে পরামর্শ নেওয়া বা আমাদের বিভিন্ন ধরনের রোগের সম্মুখীন হতে হয় না। সো আমরা যদি আমাদের হার্টকে ভালো রাখতে চাই সেই ক্ষেত্রে আমরা আসলে আমাদের কোন কোন বিষয়গুলো খেয়াল রাখবো, অর্থাৎ খাদ্যাভ্যাস এবং আমাদের জীবনযাত্রার কোন কোন বিষয়গুলোকে খেয়াল রাখলে আমরা আমাদের হার্টের এই সমস্যা থেকে ভবিষ্যতে আমরা কোনো ধরনের সাফার করব না, সে বিষয়ে যদি বলতেন। আচ্ছা, একটু স্যারের সাথে আমি কয়েকটা জিনিস আরেকটু অ্যাড করতে চাচ্ছি। ওয়েস্টার্ন কান্ট্রির সাথে আমাদের দুই তিনটা বিষয়ে একটু পার্থক্য থাকে, যেহেতু লাইফস্টাইল শব্দটা আপনি বলেছেন। সেটা হচ্ছে যে প্রথম কথাই হচ্ছে আমরা খুব বেশি ইমোশনাল, আমাদের পারিবারিক বন্ধনটা খুব বেশি, যার ফলে আমাদের স্ট্রেস বেশি থাকে। মা কি ভাবলো, শাশুড়ি কি ভাবলো, শ্বশুর কি ভাবলো, এই ধরনের একটা স্ট্রেস আমাদের ওদের থেকে অনেক বেশি। সেকেন্ড হচ্ছে আমরা বাচ্চাকে যেভাবে মানুষ করি, 18 বছরের পর বাচ্চা নিয়ে আমাদের টেনশন আরো বাড়ে। মানে আমার ছেলেকে কোথায় পাঠাবো, মেয়েকে কোথায় পড়াবো, কিভাবে বিয়ে দিব। বাট ওয়েস্টার্ন কান্ট্রিতে না, এই স্ট্রেস গুলো অনেক কম। আরেকটা জিনিস ওদের সাথে আমাদের পার্থক্য হচ্ছে ওরা অনেক হাঁটে, ওরা মানে হাঁটা চলা এক্সারসাইজ ওদের একটা রেগুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে। আমাদের দেশের মানুষ আমরা বিশেষ করে স্যারের সাথে যেটা বলতে চাই যে আমাদের বাংলাদেশে আপনারা যেখানে 10 মিনিট হাঁটেন, আমরা এই 10 মিনিটও পারলে রিক্সায় চড়ি। সো এই লাইফস্টাইলের এই দুইটা জায়গায় আমরা অনেক পিছিয়ে আছি, হাঁটা এক্সারসাইজ বা অ্যাক্টিভিটিস। আর স্ট্রেস আমাদের অনেক বেশি, মানে ওয়েস্টার্নরা যেরকম বিন্দাস ভাবে চলতে পারে, আমাদের সাইকোলজিক্যাল ফ্রিনেস বা স্ট্রেস অনেক বেশি। আর একটা হচ্ছে রেগুলার হেলথ চেক। বাংলাদেশের মানুষ শুধু জানে কোলেস্ট্রল চেক করতে হবে, এবং একবার যদি ডক্টর লিপিড লোয়ারিং মেডিসিন দেয় সে টিল ডেট এটা খায়, মানে এটা ডোজিংটা ঠিক আছে, আবার ডাক্তারের কাছে যেতে হবে কিনা। সো আমরা আসলে কনসার্ন না। যেটা বিদেশে সুবিধা হচ্ছে দে হ্যাভ ইন্স্যুরেন্স, তো ওরা অনেক কিছু করতে পারে। তো আমরা যেটা করি পয়সা বাঁচাই, এবং শেষ পর্যন্ত দেখা যায় আমি সারা জীবন যে টাকাটা জমাইছি পুরোটাই আমাকে হসপিটালে দিতে হচ্ছে। এটা আমাদের সিনারিও। সো হার্ট কিন্তু আমি স্যারের সাথে যেটা বলতে চাই, স্যার যদি আমার সাথে একমত হয় যে খাদ্যাভ্যাস এবং ওয়ার্কআউট ছাড়া হৃদয়ের উপরে সবচেয়ে বেশি প্রেসার দিতে পারে সাইকোলজি, স্ট্রেস বা টেনশন। মানে একটা মানুষ খুব ভালো ডায়েট করছে, একটা মানুষ খুবই ভালো, কিন্তু তার এত পরিমাণে মানসিক স্ট্রেস, যেমন স্যার একটা শব্দ বলেছে যে কর্পোরেট একজন, তার মানে স্যার এরকম পেশেন্ট বেশি পাচ্ছেন। কারণ কর্পোরেটদের কিন্তু ওয়ার্কলোড, মেন্টাল স্ট্রেস অনেক বেশি থাকে, বসে বসে সারাদিন কাজ করে। সো আমাদের বর্তমান সময়ে যে স্যার যেটা বললেন যে অল্প বয়সীদেরও হচ্ছে, এটার অন্যতম কারণ হচ্ছে আমরা ভীষণ ভীষণ ভাবে স্ট্রেসফুল থাকছি। যেমন ডিভাইস, ইনফ্যাক্ট ফেসবুকেও যদি কেউ একটা জায়গায় গিয়ে পোস্ট দেয়, আরেকটা ফ্যামিলি চিন্তা করে আমাকেও তাড়াতাড়ি কোথাও যে একটা পোস্ট দিতে হবে। মানে প্রতিযোগিতাটাও কিন্তু অনেক সময় আমাদের মেন্টালি প্রেসার দিয়ে থাকে। সো আমি বলবো যে শুধু ডায়েট না, ডায়েট কিন্তু ওভারঅল আমরা সবাই জানি যে একটু ভাজা পোড়া খাবার অ্যাভয়েড করা। হার্টের ডায়েট বরং অনেক ফ্রেন্ডলি রেদার দেন কিডনি ডায়েট। কিডনি ডায়েটে কিন্তু অনেক অঙ্ক করে আমাদেরকে একটা খাবার সেট করতে হয়। ডায়াবেটিসে অনেক প্রবলেম থাকে, কিন্তু কিডনি ডায়েট, হার্টের ডায়েটের সুবিধাটা হচ্ছে আপনি শাকসবজি খেতে পারবেন, ফ্রুটস খাওয়া যায়, টক ফল খাওয়া যায়, কার্বোহাইড্রেট পরিমিত খাওয়া যায়, কিডনি ভালো থাকলে প্রোটিনও খাওয়া যায়। সো একজন হার্টের রোগীর জন্য ডায়েট করা ইজি যদি সে শুধু দুইটা জিনিসকে খেয়াল রাখে, এক হচ্ছে চর্বি, দুই হচ্ছে লবণ। তার মানে তার ক্যালকুলেশনের জায়গাটা কিন্তু খুব ছোট। আর অন্য রোগীদের ক্ষেত্রে কিন্তু ক্যালকুলেশনের জায়গাটা অনেক বড়, যেমন একজন ডায়াবেটিক পেশেন্টকে অনেক কিছু ক্যালকুলেশন করতে হয়, কার্বোহাইড্রেটও করতে হয়, প্রোটিন কতটুকু খাবে করতে হয়, সল্টও দেখতে হয়, কিডনি রোগীকে পানি দেখতে হয়। তো এই জায়গাটা থেকে আমি মনে করি যারা এখনো অলরেডি ফ্যামিলিতে হার্টের সমস্যা আছে, তারা যদি প্রথম থেকে একটু হাসি খুশি থাকা, স্ট্রেস ফ্রি থাকা, ওয়ার্কআউট করা, এবং রাতের ঘুমটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ফর এ গুড হার্ট।
সো এই সবকিছু মিলিয়ে মানুষ চলতে পারলে আশা করি একজন কার্ডিওলজিস্টও কখনো চান না যে পেশেন্টের ক্ষতিকর কিছু হোক। কার্ডিওলজিস্ট সবচেয়ে বেশি খুশি হয় যে প্রিভেন্টিভ মেজারমেন্ট দিতে। এবং আমি যত জীবনে কার্ডিওলজিস্ট দেখছি, ইনক্লুডিং স্যার, এরা নিজেরা অনেক লিন অ্যান্ড থিন হয়, অনেক লাইফকে এনজয় করে। দেখবেন অনেক কার্ডিওলজিস্ট গুনগুন করে গান গায়, অন্য কোনো ডক্টর কিন্তু ওরকম গান গায় না। তো এইটা আমার এক্সপেরিয়েন্স বললাম, আমি জানি না স্যার আমার সাথে একমত হবে কিনা। না স্যারের যদি আমরা লাইফস্টাইল দেখি, স্যার তো নিজে বলেন যে সবার মতো করে যে বয়স ইজ জাস্ট নাম্বার, এটার বাইরে আর কিছু নাম্বার, না। হ্যাঁ, স্যার খুব সত্যি। এনজয় করে নিজের জীবনকে। খুব সুন্দর করে বললেন, আসলে স্ট্রেসের ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ। আমি স্যার তামান্নার যদি এই কথা নিয়ে একটা জাস্ট সূত্র নিয়ে একটু বলি যে স্ট্রেস যেটা তুমি বললে তামান্না, এটা কিন্তু মানে গ্লোবালি এই জিনিসটা আছে, প্রত্যেক মানুষের জীবনে স্ট্রেস আছে। কিন্তু আমার মনে হয় যে তফাৎটা যেটা ওদের হ্যান্ডলিং অফ দ্য স্ট্রেস, ওরা স্ট্রেসটাকে অনেক সুন্দর করে হ্যান্ডেল করতে পারে। সে সত্যি। মেকানিজমটা হয়তো ওদের নিজেদের কালচারের মধ্যে ওটা ইনবিল্ট আছে, অথবা ওদের স্ট্রেস যদি হয় ওরা হেল্প নেওয়ার একটা জায়গা খুব তাড়াতাড়ি পায়। আমাদের কি হয়, স্ট্রেসটা একটা সোশ্যাল টাবু একটা, মানে আমরা যদি স্ট্রেসড হই কিংবা ডিপ্রেসড হই কিংবা অ্যাংশিয়াস হই, আমরা ওটা জিনিসটাকে লুকিয়ে রাখি। আমরা কোনোদিন কাউকে বলতে পারি না যে আমার সত্যি একটা স্ট্রেস হচ্ছে, আমার মন খারাপ লাগছে, আমার ভীষণ অ্যাংজাইটি হচ্ছে। এই জিনিসটা আমরা মানে ভেতরে ভেতরে চেপে রাখি, এবং এই জিনিসটা চাপা থাকলে প্রথম যে জায়গাটার উপর এটা ধাক্কা খাবে এটা হচ্ছে ডেফিনেটলি তোমার হৃদযন্ত্র কিংবা হৃদয়ই বলছি, হৃদয়ের উপরে একটা বিরাট চাপ খাবে। তো ডিফারেন্স যেটা হচ্ছে যে এবিলিটি টু কোপ স্ট্রেস, স্ট্রেস সবারই আছে। মানে এখন মানে গ্লোবাল লাইফটা এমন হয়ে গেছে যে আমেরিকা ভার্সেস বাংলাদেশ, ইউকে ভার্সেস ইন্ডিয়ার মধ্যে খুব একটা তফাৎ নেই লাইফস্টাইলের, ইন দ্য সেন্স যে আমাদের ওয়ার্ক প্যাটার্নের। সবাই তো এখন মানে ওইসব জায়গাতে কাজ করছে, আমাদের নেক্সট প্রজন্ম মোস্টলি ওখানে গিয়েই ওরা কাজ করছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওরা কোপিং অফ দ্য স্ট্রেস। তো সেই জায়গাটা আমার মনে হয় আমাদের সবারই মানে স্ট্রেস করতে হবে যে এই জিনিসটা কিভাবে কোপ করতে হবে। সেটা অ্যাজ এ নিউট্রিশনিস্ট তোমাকেও বলতে হবে, অ্যাজ এ কার্ডিওলজিস্ট আমাকে বলতে হবে, প্রত্যেক ডাক্তারকে কিন্তু এই জিনিসটা বলতে হবে। এটা জাস্ট নট অ্যাবাউট হার্ট ডিজিজ, যে কোনো মেডিকেল প্রবলেম সেটা যখন আসবে সেটা কিন্তু স্ট্রেসটা তুমি যদি ধরো, স্ট্রেসটাই কিন্তু একটা ওয়ান অফ দ্য বিগ ফ্যাক্টরস থাকে। তো সেই কোপিং এর যে মেকানিজমটা, সেটা আমাদের ধীরে 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 মানুষকে মধ্যে অ্যাওয়্যার করতে হবে যে এটার মধ্যে কোনো গিল্ট নেই, এটার মধ্যে কোনো স্টিগমা নেই, এটার মধ্যে কোনো ট্যাবু নেই। যে তোমার যদি আজকে মন খারাপ হয় কোনো কারণে, সেটা হতেই পারে, দ্যাট ইজ এ পার্ট অফ লাইফ। এটা নিয়ে আমাদের মানে লুকিয়ে রাখার কোনো জায়গা নেই। সেই জিনিসগুলো আমার মনে হয় ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্যার আমরা খুব ভালো এই জায়গায় বলেছেন। একজনের, আমারও প্রশ্ন ছিল এবং আমাদের একজন প্রশ্ন করেছেন। আমি চেষ্টা করব যে একটু প্রশ্নের উত্তর দেওয়ার, বিকজ অনেকের অনেক প্রশ্ন থাকে এবং আমরা আসলে সময়ের কারণে দিতে পারি না বলে অনেকে অনেক মানে মন খারাপ করে, কারণ অনেকে আসলে বসে থাকে, ওয়েট করে থাকে আপনাদের কাছ মন থেকে খারাপ উত্তর করিও না, জানতে। মন খারাপ আমাদের, এটা মন খারাপ না করার প্রোগ্রাম। চেষ্টা করো যাতে পরামর্শ। আমরা প্রশ্নের উত্তর দেই। So একজন লিখছিলেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হাউ টু আন্ডারস্ট্যান্ড আই হ্যাভ হার্ট ডিজিজ, উড ইউ টেল মি সিমটমস? অর্থাৎ আমরা আসলে মানে স্বাভাবিকভাবে একজন মানুষ তো যে সমস্ত অর্গানের টেস্ট করাবে না, সমস্ত ফিজিক্যাল মানে বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের কন্টেক্সটে সেটা হয় না। সো কেউ আসলে কোন কোন সমস্যাগুলো ফেস করলে আসলে একজন কার্ডিওলজিস্টের পরামর্শ নেওয়ার জন্য নিজেকে মানে মনে করবে যে আমার এখন যাওয়া উচিত? আমাদের শরীরের মধ্যে যতগুলো অর্গান আছে তার মধ্যে ফরচুনেটলি হৃদয় এমন একটা অর্গান, সে কিন্তু তোমাকে সিগন্যাল দেবে। সে মন খারাপ হোক আর ভালো লাগা হোক, সে কিন্তু একটা সিগন্যাল দিতে থাকে। তো সিগন্যালটা তুমি কতটা নিতে পারছো এবং বুঝতে পারছো, সেই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমি যেটা বলি যে অ্যাওয়ারনেসটা ভীষণভাবে হতে হবে যে আমাদের হার্টের প্রবলেমটা সত্যি সত্যি হচ্ছে কি। কারণ হার্টের প্রবলেম বলতে আমরা বুঝি যে বুকে ব্যথা হলে হার্ট প্রবলেম হচ্ছে। বুকে সবসময় ব্যথা হলে যে হার্টের প্রবলেম তা নয়। কিন্তু কি করে বুঝবে যে বুকে ব্যথা যেটা হচ্ছে তোমার, সেটা হার্টের থেকে হচ্ছে কিনা? কেন ইউজুয়ালি দেখবে যে বুকে ব্যথাগুলো রাত্রিবেলা হচ্ছে, খাওয়ার পর হচ্ছে, ভোরবেলার দিকে হচ্ছে। কারণ হার্ট অ্যাটাক যেগুলো মেইনলি, সেগুলো কিন্তু ভোরবেলার দিকে হয়, ফর হরমোনাল রিজনস এগুলো আছে। তো আমি বলি যে তুমি নিজে অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ ইন্ডিভিজুয়াল, তুমি নিজে তোমার কিছু কিছু বক্সেস আছে, সেগুলো টিক করে যাও। তোমার রিস্ক ফ্যাক্টরস গুলো আগে দেখো। আর ইউ এ স্মোকার? তোমার কি সুগার আছে, প্রেশার আছে, কোলেস্ট্রল আছে, তোমার ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা? এই 4-5টা জিনিস তুমি আগে দেখো। তোমার যদি মনে হয় যে এই 4-5টা জিনিসের মধ্যে একটাও তোমার নেই,
এবং তোমার অ্যাকচুয়ালি একটা খাওয়ার পর একটা বুকে চিনচিন করে ব্যথা করছে, তাহলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কিংবা হার্টের থেকে প্রবলেমের সম্ভাবনাটা খুবই কম। যে তোমার ধরো এই 5টার মধ্যে 3টে রিস্ক ফ্যাক্টর আছে এবং বুকে ব্যথা করছে, এবং খুব ইম্পর্টেন্ট হার্টের যে বুকে ব্যথাটা হয় সেটার সঙ্গে সঙ্গে ঘাম হয়। সেই ঘামটা হওয়াটা অস্বাভাবিক ঘাম আমি বলবো, অস্বাভাবিক। তুমি যারা ঠান্ডা ঘরে আজকে আছো সেখানে ঘাম হওয়ার কথা না, কিন্তু বুকে ব্যথার সঙ্গে তোমার ঘাম হচ্ছে, তোমার এই 5টা রিস্ক ফ্যাক্টরের মধ্যে 2-3টে রিস্ক ফ্যাক্টর আছে, তাহলে একটা চান্স আছে যে হ্যাঁ এটা হার্টের প্রবলেম হতে পারে। তো সেটা যেটা করতে হবে তোমাকে ইমিডিয়েটলি একটা মেডিকেল হেল্প নিতে হবে। আমরা যেটা নর্মালি করি, এরকম সমস্যা হলে নিজে অ্যান্টাসিড একটা খেয়ে নি, কিংবা যাকে ফোন করবো সে বলবে যে একটা অ্যান্টাসিড খান, অ্যান্টাসিড খেয়ে যদি সুস্থ বোধ করে তাহলে ছেড়ে দিন, না হলে সকালবেলা আমি দেখবো। কিন্তু যেটা মানে পরিসংখ্যান পৃথিবীর বলছে যে 100 জনের মধ্যে 90 জন কিন্তু সকালটা দেখেন না, 90 জন পেশেন্ট মারা যান। আমরা যে পেশেন্টদের দেখছি আউটডোরে এমার্জেন্সিতে, সেটা মাত্র কিন্তু 10% পেশেন্ট যাদের হার্টের প্রবলেম হচ্ছে, হার্ট অ্যাটাক যাদের হচ্ছে। বাকি 90 জন কিন্তু হাসপাতাল অব্দি পৌঁছতে পারছেন না। তো বেসিক্যালি যেটা হচ্ছে যে তোমাকে নিজেকে ইভ্যালুয়েট করতে হবে এবং তোমাকে যেতে হবে টু এ প্লেস যেখানে ইসিজি করাতে হবে। এবং হার্টের যে সমস্যাটা হলো, ইসিজি খালি করলে হবে না, ইসিজিটা পড়তে জানতে হবে, কারণ ইসিজিটা একটা কমপ্লেক্স থিং, ওটা ওটা সবাই পড়তে পারে না। তো এমন জায়গায় তোমাকে যেতে হবে যে ইসিজিটা করলো, সে পড়লো, পড়ে সে বললো যে না আপনার হার্টের প্রবলেম নেই, আপনার কোনো বুকে ব্যথা যেটা হয়েছে সেটা কোনো হার্ট অ্যাটাকের সমস্যা নয়, তাহলে আপনি কিন্তু নিশ্চিন্ত হলেন। কিন্তু আমার মনে হয় যে যখন রিস্ক ফ্যাক্টর গুলো বেশি আছে, অস্বাভাবিক ঘাম হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, এবং বুকে ব্যথা যেটা বলছি মাত্র 30% পেশেন্টের কিন্তু বুকের মাঝখানে ব্যথা হবে। বাকি যে 70% পেশেন্ট আছে তাদের চোয়ালে ব্যথা হতে পারে, পিঠে ব্যথা হতে পারে, হাতে ব্যথা হতে পারে, এবং অনেক পেশেন্ট আছে যাদের ডায়াবেটিস আছে, তাদের কোনো ব্যথাই হবে না, কারণ ওদের নার্ভ এন্ডিংস গুলো কিন্তু ভোতা হয়ে গেছে, ওগুলো ডেড হয়ে গেছে। তো সাইলেন্ট হার্ট অ্যাটাক বলা হয়। তো বেসিক্যালি এক কথায় বলতে গেলে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু সে, কিন্তু একটা হার্ট অ্যাটাক হওয়ার যে একটা সম্ভাবনা, সেটা আমার মনে হয় প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে নিজেকে ইভ্যালুয়েট করতে হবে। এই এই এডুকেশনটা যদি আমরা পেশেন্টদের মধ্যে ইনভাইট করতে পারি, তাহলে কিন্তু তারা মোর অ্যান্ড মোর তোমার হাসপাতালে যাবে। আর যেটা তামান্না একটু আগে বললো, এই যে হার্ট চেক আপ, যেটা আমরা প্রিভেন্টিভ কার্ডিওলজির উপর কিন্তু দেখবে যে নেক্সট 5-10 বছর 20 বছর এই প্রিভেন্টিভ কার্ডিওলজিটা কিন্তু নাম্বার 1 স্পটে চলে গেছে। অ্যাঞ্জিওপ্লাস্টি, বাইপাস সার্জারি এবং এই ওষুধের ব্যাপারটা কিন্তু দিস আর নট কিউরেটিভ, এগুলো কিন্তু কিওর করছে না, এটা একটা প্যালিয়েশন, এটা জাস্ট ঠেকিয়ে রাখছে। কারণ তোমার যদি একবার হার্ট অ্যাটাক হয়ে যায়, হার্টের যে মাসলটা যদি একবার সেটা ডেড হয়ে যায়, সেই মাসলটা কিন্তু আর কোনোদিন ফিরে আসবে না। তো বেসিক্যালি আমাদের যে যে স্ট্র্যাটেজি গুলো নিতে হবে, সেগুলো এমন ভাবে নিতে হবে যাতে হার্ট অ্যাটাক যাতে না হয়। কারণ একবার হয়ে গেলে সেটা হচ্ছে একটা পোড়া বাড়ির থেকে তুমি জিনিসপত্রগুলো বের করার মতো, বাড়ি পুড়ে গেছে, আগুন লেগে গিয়ে বাড়ি পুড়ে গেছে। তো বেসিক্যালি যারা আমরা বারুদের গোলার উপর বসে আছি, এরকম আমাদের সাউথ ইস্ট এশিয়ার বহু পপুলেশন আছে যারা বারুদের গোলার উপর বসে আছি। একটা জাস্ট স্পার্ক লাগলে কিন্তু এক্সপ্লোশন হবে। তো সেই স্পার্ক লাগার আগের মুহূর্তগুলো আমাদের এই প্রিভেন্টিভ কার্ডিওলজি ডিপার্টমেন্ট গুলোতে বুঝতে পারবে। এটা বোঝা যায় যে তোমার সত্যি সত্যি হার্টের প্রবলেম হতে পারে কি হতে পারে না, এটা আমরা প্রেডিক্ট করতে পারি উইথ টেস্ট, উইথ ডিফারেন্ট আমাদের যে ইন্টারভেনশন গুলো আছে সেগুলো দিয়ে। এবং সেগুলো যদি সে সময় করা হয়, তাহলে ডেফিনেটলি সেই মানুষটা কিন্তু হার্ট অ্যাটাক হবে না এরপরে, বিকজ এটা কিন্তু কিউরেটিভ অ্যাজ লং অ্যাজ দি হার্ট অ্যাটাক হ্যাজ নট হ্যাপেন্ড। কিন্তু একবার যদি হার্ট অ্যাটাক হয়ে যায়, তারপরে যেটা হচ্ছে ওটা কিন্তু প্যালিয়েশন, ওটা আমরা আর কিওর করতে পারছি না জিনিসটা। তার মানে একটা ড্রাস্টিক চেঞ্জ হয়ে যাবে তার লাইফের, যদি সে বেঁচে থাকে এবং সে যদি আসলে ওই 10%-এর মধ্যে পড়ে। কিন্তু আপনি যে ভয়ঙ্কর তথ্যটা দিলেন সেটা হচ্ছে যে 90% মানুষ আসলে পৌঁছতেই পারে না হাসপাতাল পর্যন্ত, এবং তার আগে আসলে পৃথিবী থেকে বিদায় নেয়। সো আলটিমেটলি আপনি যেটা বলছেন যে ভবিষ্যতে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড যেটা হবে যে আসলে প্রিভেন্টিভ কি কি করা যায় সেই বিষয়গুলো নিয়ে কাজ হবে সারা বিশ্বব্যাপী। এবং আমরাও সেটা খুব দেখছি যে ইদানিং কিন্তু আপনি নিজেও খেয়াল করে দেখবেন, আপনার দেশেও হয়তো এরকম যে মানুষ কিন্তু সচেতন হওয়ার চেষ্টা করছে, মানে জানার চেষ্টা করছে যে আমার আসলে কি কি জায়গা থেকে ভালো থাকলে আমি আসলে হার্টটাকে ভালো রাখবো। আমরা এবার ডায়েট নিয়ে আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে স্যার যেটা বলছিলেন প্রথমে এসেই যে ওয়েট আসলে বেড়ে গেলে হার্টের প্রবলেম বেড়ে যায়, ইটস ভেরি ট্রু।
কিন্তু এটা কি হয় যে আমরা যদি রিভার্স করে ভাবি যে ওয়েট বেড়ে গেলে সেটা কমানোর ক্ষেত্রে যদি আমি আসলে এরকম কোনো পদ্ধতি অবলম্বন করি যেই পদ্ধতিতে আমার বডিটা স্বাভাবিকভাবে রেসপন্স করছে না, মেটাবলিজম ঠিক নেই, তখন কি আসলে হার্টের প্রবলেমের ক্ষেত্রে এই ডায়েটও ভূমিকা রাখতে পারে কিনা? অবশ্যই পারে। রিসেন্ট আমি আজকে অনেকগুলো পেশেন্ট পেয়েছি যাদের আগে হয়তো শুধু প্রি ডায়াবেটিস আর ওবেসিটি ছিল, এবং তারা লাইক কিটো ডায়েটে যদি আমি বলি, which is actually designed for the epilepsy patient and some neurological patient, বাট সেটা অনেকে আসলে খুব সহসাই নিয়ে নিয়েছে ওয়েট কমানোর জায়গাটায়। তো সেই জায়গাটায় দেখা গেছে পেশেন্টের এই ডায়েটটা করার ফলে তার আগে ট্রাইগ্লিসারাইড হয়তো বেশি ছিল, সেটা হয়তো কমেছে, কিন্তু দেখা যাচ্ছে টোটাল কোলেস্টেরল বা এলডিএল এটার মাত্রা অনেকেরই কিন্তু বেড়ে যায়। কারণ যার বংশে আছে, কোলেস্টেরল কিন্তু এমন না যে শুধু খাবার থেকেই আসছে, এটা কিন্তু বডি নিজেও সিনথেসিস করতে পারে। তো যেই জায়গাটা হয় যে যারা এই ধরনের অসম ডায়েট করছে, এক প্রকার বলবে যে আমার কিছু হয়নি, আমার লিপিড প্রোফাইল নর্মাল আছে। তো আমি তাদের বলি যে যদি 1-2 মাস করে থাকেন, মেবি আপনার এইজ আপনাকে সাপোর্ট দিয়েছে। এটা কিন্তু অনেকটা ভাগ্যের। সিগারেট খেলে সবারই যে ক্যান্সার হবে তা না, কারো হার্ট অ্যাটাক হয়, কারো সিগারেটে অন্য সমস্যা হয়। সো মানুষের শরীরে আমাদের যেটা হয় একটা সেন্সিটিভ জায়গা থাকে, কারো হয়তো বংশে হার্টের সমস্যা থাকলে তার দেখা যাবে এই কিটো ডায়েটের ফলে হয়তো লিপিড প্রোফাইলে প্রবলেম হয়েছে। আবার যাদের কিডনির প্রবলেম আছে তাদের কিটো ডায়েটের ফলে লিপিড প্রোফাইলে কোনো সমস্যা হয় নাই, কিন্তু ইউরিন মাইক্রো অ্যালবুমিন বেড়ে গেছে, এক্সেস প্রোটিন খাওয়ার ফলে কিডনি জিএফআর হয়তো অনেক কমে গেছে। সো এটা কিন্তু ইন্ডিভিজুয়াল বেসিসে ক্ষতিটা ডিপেন্ড করে। সো আপনি যে পার্টিকুলার কোয়েশ্চেনটা করা হলো যে হার্ট ডিজিজ, ওজন বেড়ে গেলে হার্টের ঝুঁকি বাড়ে, কারণ হার্ট ডিজিজ হওয়ার জন্য যতগুলো যোগ্যতা লাগে তার মধ্যে ওজন নাম্বার 1, অর্থাৎ যার ওজন বেশি তার যোগ্যতা হয়েছে তার হার্ট ডিজিজ হতে পারে, সম্ভাবনা হাই। কিন্তু কেউ যদি ইমব্যালেন্স ডায়েট করে, স্যারও নিশ্চয়ই বলবেন যে অপুষ্টি ওয়ান অফ দ্য রিজন অফ হার্টের প্রবলেম। অর্থাৎ কারো যদি অপুষ্টি বলতে যে নট রিয়েলি সে মোটা, এমনও হতে পারে। বিশেষ করে আমার লাইফে আমি হেলথ স্ক্রিনিং করার পরে রিপোর্টে যত পেশেন্ট পেয়েছি, বেশিরভাগ চিকনদেরই কিন্তু হাই কোলেস্টেরল আমি দেখছি। এটার একমাত্র কারণ হচ্ছে সাইকোলজিক্যালি দে থিঙ্ক যে আই ক্যান হ্যাভ এভরিথিং। সো একটা সার্টেন এজ পর্যন্ত তার বয়স তাকে ব্যাকআপ দেয়, কিন্তু দেখা যায় যে একটা সময় গিয়ে নো গ্যারান্টি নো ওয়ারেন্টি। সো যারা কিটো করছেন এখন, ইট ইজ ভেরি রিসেন্ট, তাদের জন্য কিন্তু আমি বলবো এটা একটা ঝুঁকির কারণ হতে পারে। কারণ কিটো করার পর যে সাথে সাথে হার্ট অ্যাটাক করবেন তা না, লিপিড প্রোফাইল বাড়বে, আপনার অ্যাথেরোস্ক্লেরোসিস ইন্ডেক্স এর রেশিও বাড়বে, ইন্ডেক্সটা বাড়বে, একসময় ব্লক হবে। তারপর সো আজ থেকে 2 বছর পরও যদি কেউ হার্ট অ্যাটাক করে মারা যায়, মেবি তার আজকের কিটো ডায়েট সেটার জন্য কারণ হতে পারে। যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, যারা আমাদের দেশে কিটো করে, আমি জানি না স্যার ইন্ডিয়ার কি অবস্থা, অনেকেই আমাকে বলে নারকেল তেল খাবো, ইটস কন্টেইন হাই এমসিটিজি। উই এগ্রি দ্যাট নারকেল তেলে অনেক ভালো এমসিটিজি আছে। নারকেল তেল ঠান্ডায় রাখলে দেখবেন জমে যায়। নারকেল তেল তাদের জন্য ভালো যারা ভেজিটেরিয়ান, তার মানে যাদের খাবারে কোনো স্যাচুরেটেড ফ্যাট সোর্স নাই। যেমন আমাদের দক্ষিণ সাউথে অনেক বেশি নারকেল তেলের ইউজ হয়, বিকজ মোস্টলি দে আর ভেজিটেরিয়ান। সো তারা যখন সবজি খায় তাদের একটা থালিতে ওই সবজি থাকে, দই থাকে, ডাল থাকে, সো দে আর ইউজিং নারকেল তেল বিকজ এটা তাদের স্যাচুরেটেড ফ্যাটের সোর্স। শরীরে ফ্যাটের 5 to 10% কিন্তু শুড কাম ফ্রম স্যাচুরেটেড ফ্যাট। ডাজেন্ট মিন যে একজন নন ভেজিটেরিয়ান অর অ্যাজ এ বাঙালি আমরা নারকেল তেল খাবো। কারণ আমরা কিন্তু আমার খাদ্য তালিকা থেকে, ইনফ্যাক্ট কিটোও যদি আমি করি, আমি কিন্তু ডিম খাচ্ছি, মাছ খাচ্ছি, মাংস খাচ্ছি। ডিম ইটসেলফ কিন্তু স্যাচুরেটেড ফ্যাট ক্যারি করে। আলটিমেটলি আমি যদি একজন বাঙালি হয়ে নারকেল তেল খাওয়া শুরু করি, এটা আমার জন্য সুইটেবল না। যার জন্য সবসময় খাবারগুলো আসলে কিন্তু কান্ট্রি ওয়াইজ হয়। এবং এই জায়গাটায় আমি বলবো যারা এখনো কিটো করছেন বা অন দ্য ওয়েতে আছেন, তারা অবশ্যই তাকে একটা ব্যালেন্স ডায়েটে আসতে হবে। কিডনির উপরে চাপ প্রয়োগ করে কোলেস্টেরলকে, কারণ কোলেস্টেরল অনেকের আছে কিটো করলে বাড়বে না, কারণ সে তো আর কিছু খাচ্ছেই না, তার শরীরে এনার্জির জন্য তো ফ্যাট বার্ন হচ্ছে। সো এটা এমন কোনো কৃতিত্ব না যে আমি ফ্যাট খেয়েও আমার কোলেস্টেরল নর্মাল আছে। এটার ব্যাড এফেক্টটা দেখা যাবে যখন সেই কিটোটা থেকে চলে আসবে, কারণ কিটো সারা জীবন করা যায় না। সো এটা ঠিক যে ওজন কমালেও কিন্তু হার্টের ঝুঁকি হতে পারে যদি সে কোনো রং পথে ওয়েট কমায়।
আচ্ছা, খুব সংক্ষেপে একজনের একটা প্রশ্নের উত্তর দিন। আমি আজকে একটু প্রশ্নের উত্তর বেশি নিব স্যার, আপনাকেও এবং আমাদের পুষ্টিবিদ ম্যাডামের কাছ থেকেও আমরা আসলে আমাদের প্রশ্নগুলো একটু উত্তর জেনে নিব, কারণ অনেক প্রশ্নের উত্তর দিতে পারি না, এটার জন্য অনেকে আসলে খুব পেজে অনেক কিছু লিখে থাকেন। সো যেহেতু আমাদের প্রোগ্রামটা আসলে মানুষের জানানোর ক্ষেত্রে জানানোর জন্য, so আমরা এটাকে একটু প্রায়োরিটি দিচ্ছি। আপনি যদি একটু বলতেন আমাদের হাই ফাইবার সমৃদ্ধ খাবারের নাম, একজন জানতে চেয়েছিলেন যে এটা সবাই জানে যে হাই ফাইবার ফুড আমাদের শরীরের জন্য খুব ভালো, কিন্তু কয়েকটা সোর্স যদি বলে দিতেন যেখান থেকে আসলে আমরা হাই ফাইবার পেতে পারি। আচ্ছা, শাকসবজি হাই ফাইবারের খুব ভালো সোর্স। ওটস থেকে পাওয়া যায়, লাল আটা গম সমেত যেটা ভুসি সমেত আটার রুটি থেকে পাওয়া যায়, আমাদের বাংলাদেশের খই থেকে পাওয়া যায়। কিছু কিছু সিরিয়াল, যারা সিরিয়াল কিনে খায় তারা দেখবে ওখানে লেখা আছে হাই ফাইবার, হয়তো সেটা আমাদের ফাইবারের চাহিদার 20% ফিল আপ করবে। একটু কোনো খাবার কেনার সময়, যেমন বিস্কিট বিস্কিট কেনার সময় যদি কেউ দেখে যে ডিবি কত পার্সেন্ট, অর্থাৎ ডায়েটারি ভ্যালু কত পার্সেন্ট আমি এই বিস্কিটটা খেলে ফাইবার পাবো, তাহলে কিন্তু সে ইজিলি জেনে যাচ্ছে। কারণ কিছু হচ্ছে কিনে খেতে হয়, কিছু বাসায় হয়, লাইক সালাদ। তারপরে হচ্ছে ডালেও কিন্তু ফাইবার আছে, অনেকে ডালের পানি খায়, ডালের পানিতে কিন্তু প্রোটিন, ডালের নিচের অংশটুকু কিন্তু বেশিরভাগই ফাইবার। এবং সালাদে আছে, শাকে আছে, খেজুরে আছে, ড্রাই ফ্রুটসে আছে। এখন কোনটা কে কতটুকু খাবে সেটার উপরে ডিপেন্ড করে যদিও। এবং আমরা যেটা বলি যে ইসবগুল, তারপরে চিয়া সিডস, তোকমা, এগুলোও কিন্তু আমাদের ডায়েটারি ফাইবারকে এনহেন্স করতে, পরিমাণটা বাড়াতে একটু সাহায্য করে। আর স্যার যদি আমার সাথে একটু বলেন যে আসলে আপনাদের ওইখানের প্র্যাকটিসে আপনারা কোন খাবারগুলোকে বলেন যেগুলো হাই ফাইবার। আমার মনে হয় তুমি যেগুলো বললে সে এক্স্যাক্টলি ওই ওই খাবারগুলোই, এটার থেকে বাইরে কিছু নেই। কিন্তু ওই আমাদের যেটা হচ্ছে ডাইভার্সিটিটা একটু বেশি, কারণ নর্থ ইন্ডিয়ান ফুড একরকম, সাউথ ইন্ডিয়ান ফুড একরকম, হ্যাঁ, গুজরাটি খাবার একরকম, বাঙালি খাবার একরকম। সো বেসিক্যালি আমাদের ডাইভার্সিটিটা বেশি, কিন্তু বেসলাইন যেটা তুমি বললে সেটা ডেফিনেটলি ওই একই প্রিন্সিপালস এর উপর ডায়েটটা আমরা মেনটেন করব। আরেকটা জিনিস যেটা তুমি এখনই বললে যে এই যে স্থূলতা, যেটা ওবেসিটি, যেটা ওভারওয়েট, সাউথ ইস্ট এশিয়ার পপুলেশনের একটা খুব বিশেষত্ব আছে, সেটা হচ্ছে ওরা কিন্তু ওয়েট কম থাকা সত্ত্বেও কিন্তু ওদের কোলেস্ট্রলটা বেশি। অর্থাৎ ওদের যে ইন্টারনাল যে লিপিডস, ওই অর্গানস গুলোর মধ্যে কিন্তু ফ্যাটি লিভারটা যেমন খুব বেশি আসে। তো বেসিক্যালি এই ফ্যাক্টটাও কিন্তু খুবই খারাপ। এবং আমাদের অনেকের ছোট্ট করে একটা ভুঁড়ি আছে, সেই ছোট্ট ভুঁড়িটাই কিন্তু একটা মেটাবলিক সিন্ড্রোম ক্রিয়েট করে। শরীর পাতলা কিন্তু ছোট্ট একটা ভুঁড়ি আছে। সেই জন্য আমাদের ওয়েস্ট সার্কামফারেন্সটা যেটা, সেটা পুরুষদের ক্ষেত্রে 40 ইঞ্চি আর মহিলাদের ক্ষেত্রে 35 আমরা বলছি। তো সেই জায়গাটা কিন্তু একবার দেখতে হবে যে ওয়েট কম অথচ কোলেস্ট্রল বেশি, এটা কিন্তু একটা সাউথ ইস্ট এশিয়ার একটা বিশেষত্ব একটা। স্যার, আপনার সাথে আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে একজনের প্রশ্ন ধরেই যে ওনার হাজবেন্ড হচ্ছে হাই ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছে অনেকদিন, সো তিনি স্মোকারও বটে। সো তিনি যে প্রশ্নটা করেছেন, আমি সেই কন্টেক্সটে আপনার কাছে একটা জিনিস জানতে চাই, সেটা হলো যে হাই ব্লাড প্রেশারের সাথে তো আসলে হার্টের একটা দারুণ সম্পর্ক রয়েছে। সো যে কোনো ডিজিজে, নট অনলি হাইপারটেনশন, নট অনলি কার্ডিও, যে কোনো প্রবলেম, একটা বিষয় যেটা আসছে সেটা হচ্ছে যে যতদিন পর্যন্ত আমার প্রবলেম না হচ্ছে ততদিন পর্যন্ত আমার টেন্ডেন্সি থাকবে যাতে এটা না হয়, সেজন্য আমার সমস্ত কার্যকলাপ থাকবে। কিন্তু যখন প্রবলেমটা হয়ে যাবে তখন তো আসলে মেডিকেশনের প্রয়োজন, এবং যতদিন পর্যন্ত ভালো না হবে ততদিন পর্যন্ত আসলে আমার তো মেডিকেশনের মধ্যে থাকতে হবে। এই জন্য যদি কারো ইচ্ছে পোষণ করে বা ইদানিং কিছু একটা টেন্ডেন্সি শুরু হয়েছে যে আমি আসলে এই অসুস্থতা, আমি আসলে কোনোদিন ওষুধ খেতে চাই না, আমি কিভাবে ভালো থাকবো। আসলে ওষুধ তো প্রয়োজন অনুসারেই তৈরি করা হয়েছে, এবং এটা একটা সায়েন্সের একটা বড় অবদান যে যার যে সমস্যা, সেই সমস্যার জন্য, যেমন এখন আমরা ওষুধই কিন্তু খুঁজছি করোনার জন্য, কিন্তু করোনা হয়ে গেলে আমি করোনা হওয়ার পরে কিভাবে ওষুধ ছাড়া ভালো থাকবো এটা কিন্তু কেউ বলে না। এখন কিন্তু সবাই সেই ওষুধই খুঁজছে যে কোন ওষুধ দিয়ে আমি করোনা হওয়ার পরে ভালো থাকবো। সো কোন ডিজিজের ক্ষেত্রে এই ওষুধ ছাড়া ভালো থাকার যে একটা প্রবণতা, হওয়ার পরে রোগ, এটা কি আসলে তার জন্য ভবিষ্যতের জন্য খারাপ একটা বার্তা বয়ে আনে কিনা? প্রথমেই বলি যে আমাদের যে দর্শক যে প্রশ্নটা করেছেন, প্রথমেই উনি একটা বিরাট ভুল করছেন, উনি স্মোকার। তো বেসিক্যালি যদি তুমি স্মোকিং তোমার বেসলাইন থাকে, তুমি অলরেডি ডিসঅ্যাডভান্টেজেস পজিশনে চলে গেছো। তো সেখান থেকে তোমার বাকি রিস্ক ফ্যাক্টরস গুলো হতে বেশিক্ষণ লাগবে না। সেকেন্ডলি যেটা, করোনা এবং হার্ট ডিজিজের মধ্যে কিংবা যে কোনো ক্রনিক ডিজিজের মধ্যে একটা তফাৎ আছে। করোনাটা একটা সংক্রমণক
ডিজিজ, আর হার্ট ডিজিজ যেটা, এটা লাইফস্টাইল ডিজিজ আমি বলি। এটা অ্যাবসলুটলি একটা লাইফস্টাইল ডিজিজ। এটা মানে তুমি যদি চাও ডেফিনেটলি ইউ ক্যান কন্ট্রোল ইট। করোনা তো তোমার কন্ট্রোলে নেই, করোনা ইজ ইনফেকশিয়াস ডিজিজ। তো সেই দুটোর মধ্যে তফাৎ আছে। করোনার ওষুধ ভ্যাকসিন আমরা খুঁজতে পারি, কিন্তু হার্ট ডিজিজের প্রথম, সেকেন্ড, থার্ড, ফোর্থ আপ টু 8 আমি বলবো হচ্ছে লাইফস্টাইল ম্যানেজমেন্ট। তারপরে যদি আমরা না পারি তখন গিয়ে কিন্তু 9 নম্বর আমি বলবো ওষুধ, এবং 10 নম্বরে গিয়ে আমি বলবো বাইপাস সার্জারি, অ্যাঞ্জিওপ্লাস্টি। আমি কিন্তু প্রথম 1 to 8 আমি কিন্তু বলবো যে এটা ডেফিনেটলি লাইফস্টাইল ম্যানেজমেন্ট। আমাদের কার্ডিওলজির বিভাগে আমি চাইবো যে যখন পেশেন্ট আমাদের কাছে আসছে অ্যাটলিস্ট 4 জন স্পেশালিস্টকে দেখবে। একজন হচ্ছে ডাক্তার, একজন হচ্ছে নিউট্রিশনিস্ট, একজন হচ্ছে সাইকোলজিস্ট, আরেকজন হচ্ছে ফিজিওথেরাপিস্ট। এই 4 জনেরই কিন্তু 25% ওয়েটেজ আমি দিচ্ছি। কিন্তু আনফর্চুনেটলি আমাদের যে সোসাইটিতে আমরা থাকি সেখানে ডাক্তারকেই কিন্তু 99% ওরা ওয়েটেজ দেয়, এবং ডাক্তারই যেন সবকিছু জানে এই একটা ধারণা। কিন্তু বেসিক্যালি আমি চাইবো যে 25-25-25 করে 4টে ভাগ, এবং নেক্সট প্রোগ্রাম যখন আমরা করবো আমরা এই 4 জনকে নিয়ে প্রোগ্রাম করব, যখন হার্ট ডিজিজের উপর প্রোগ্রাম করছি। দ্যাট ইজ দ্য রিয়েল থিং। হ্যাঁ, বিকজ একজন ডাক্তার সে খালি তার মেডিকেল পার্টটা বলবে, কিন্তু সেখানে যে তামান্না যে আজকে কথাগুলো বলছে, শি ইজ এ স্পেশালিস্ট ইন দ্যাট এরিয়া, এবং ওইটার ওয়েটেজটা কিন্তু অনেকটা হার্ট ডিজিজ প্রিভেনশনে। একজন ডাক্তার যে অ্যাঞ্জিওপ্লাস্টি করছে, বাইপাস সার্জারি করছে, সে কিন্তু মাত্র 20% কন্ট্রিবিউশন হচ্ছে। কিন্তু যারা নিউট্রিশনিস্ট আছেন, যারা ফিজিওথেরাপিস্ট আছেন, যারা সাইকোলজিস্ট আছেন, তারা কিন্তু রেস্ট 70-80% তাদের কন্ট্রিবিউশন আছে। তো বেসিক্যালি এই যে অ্যাওয়ারনেসটা, প্রিভেন্টিভ অ্যাওয়ারনেসটা হার্ট ডিজিজের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ। মানে এটা কিডনি, লিভার, ব্রেন যতটা না হয়, হার্টের ক্ষেত্রে একদম এটা বিরাট গুরুত্বপূর্ণ জিনিস। এবং আমি মনে করি যে পৃথিবী আমাদের নেক্সট 5-10 বছরের মধ্যে এই দিকেই এগোচ্ছে, যে নন মেডিসিনাল ইউজ। আমার কাছে যখন কোনো পেশেন্ট প্রথম হাই ব্লাড প্রেশার, হাই ব্লাড সুগার অথবা হাই কোলেস্ট্রল নিয়ে আসে, প্রথমেই কিন্তু আমি তাকে ঘস ঘস করে ওষুধ লিখে দেবো না। আমি প্রথম তার হিস্ট্রি নেওয়ার চেষ্টা করব, তার কি কি সমস্যা আছে দেখবো, তার ওয়েট কতটা আছে আমি দেখবো। সেগুলো দেখার পরে আমি যদি মনে করি যে ওর এক্সারসাইজ, ডায়েট এবং ওয়েট কন্ট্রোলে আমি দেখতে পারবো যে 60-70% আমার কিন্তু প্রবলেম সলভ হয়ে যাবে, তার হয়তো ওষুধ লাগবে না। এবং এরকমও অনেক ক্ষেত্র আছে যেখানে আমরা ওষুধ প্রথমে দিলাম, তারপরে এগুলোকে কন্ট্রোল তার সঙ্গে সাইমালটেনিয়াসলি করার পর যখন ওয়েট কন্ট্রোল হয়ে যাচ্ছে, তার সঙ্গে সুগার, কোলেস্ট্রল, ব্লাড প্রেশার তিনটেই কিন্তু কন্ট্রোল হয়ে গেছে, তখন আর ওষুধের প্রয়োজন নেই। তখন পুরোটাই লাইফস্টাইল ম্যানেজমেন্ট। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, প্রত্যেকটা ওষুধের কিন্তু সাইড এফেক্ট আছে, এবং সেগুলো সিভিয়ার সাইড এফেক্ট। এই একটা হার্টের পেশেন্টের যদি সে 40 বছর থেকে, যেহেতু এখন হার্ট ডিজিজ অল্প বয়সে হচ্ছে, একজন 30-35 বছরের ছেলে কিংবা মেয়ে যদি আজকে ওষুধ খাওয়া শুরু করে, সে গিয়ে নেক্সট 30 ইয়ার্স এর মধ্যে তার সাইড এফেক্টস অফ দি ওষুধের থেকে তার প্রবলেম হতে পারে। তো সেখানে আমরা নন মেডিসিনাল ওয়েজ, এটা খুব ইম্পর্টেন্ট, নন মেডিসিনাল ওয়েজ যেটাতে নিউট্রিশন আছে, এক্সারসাইজ আছে এবং এই স্ট্রেস ম্যানেজমেন্ট আছে, এটার উপর কিন্তু ভয়ানক ভাবে আমাদের স্ট্রেস দিতে হবে। স্যার, তাহলে ভবিষ্যতে আমরা অপেক্ষায় রইলাম আপনার সেরকম একটি আয়োজনের, যে আয়োজনে আমরা আসলে আপনার রিকমেন্ডেড যারা আসলে আমাদের টোটাল ম্যানেজমেন্টের সহায়তা করতে পারে একজন পেশেন্টকে, সেই জায়গাটায় আমরা কথা বলবো। এবং আসলে এভাবেই আমাদের কিন্তু শপথ, এভাবে আমাদের কিন্তু হার্ট ক্লিনিক গুলো চালাতে হবে। হার্ট ক্লিনিক ইজ নট মেন্ট টু বি সিন বাই কার্ডিওলজিস্ট অনলি। বুঝতে পেরেছো? এখন প্রত্যেকটা হার্ট ক্লিনিকের মধ্যে 4টে কম্পোনেন্টকে তোমাকে ঢোকাতেই হবে, এবং দিস শুড বি দ্য ওয়ে ফরওয়ার্ড। অনেক ধন্যবাদ। আমরা আসলে আমাদের ভার্চুয়ালি সেটা শুরু করে দিব খুব শীঘ্রই স্যার। হ্যাঁ, আমরা সেইটার অপেক্ষা রইলাম, আপনার রেসপন্সের অপেক্ষায় থাকলাম। আচ্ছা, আমরা যে ডায়েটের বিষয়ে আরেকটা যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে, স্বাভাবিকভাবে আমরা যেহেতু হার্টের কথা বলছি, ওভারওয়েটের কথা বলছি, যাদের ওভারওয়েট পেশেন্ট, নর্মালি একটা ধারণা যে আমার আসলে ওভারওয়েট মানে হচ্ছে আমার ব্লাড প্রেশারও বেড়ে যাবে। কিন্তু এরকম অনেকেই তো আছে যে যাদের ওয়েট বেশি কিন্তু প্রেশার লো, এবং কি তারা যখন ওজন কমানোর চিন্তা করে তখন কিন্তু তাদের বিপি আরো লো হয়ে যায়। তো এই পেশেন্টদের ক্ষেত্রে ডায়েটের ম্যানেজমেন্টটা কেমন হবে? আচ্ছা, প্রথম কথাই হচ্ছে বিপি লো তাদের হয় আসলে ওয়েট বেড়ে গেলে আমরা যাদেরকে মনে করি যে যাদের ধাক্কায় যে কোনো মানুষ পড়ে যেতে পারে, আসলে উল্টো, বরং যে মোটা হয়, যার ওভারওয়েট ওবেসিটি হয়, সে তত বেশি দুর্বল হতে থাকে। মানে তাকে একটা চিকন লোক ধাক্কা দিলে বেসিক্যালি সে পড়ে যাবে। কারণ হচ্ছে একজন মোটা হয় যখন তার বডির পুরো এরিয়া বেড়ে যায়,
মানে তার পুরো বডির এরিয়াটা যখন বাড়ে, সেই পরিমাণে যদি তাকে অক্সিজেন সাপোর্ট দিতে, তার হেমোগ্লোবিনকে নর্মাল রাখতে, প্রত্যেকটা অর্গানকে কিন্তু আসলে ইনভলভ হতে হয়। আলটিমেটলি যেসব মোটা রয়েছে, মোটাদের একটা কমন কজ নিয়ে যদি আমি কথা বলি, যে ইরেগুলার ডায়েট এবং ফাস্ট ফুড, সেগুলো থেকে কখনো তারা নিউট্রিশন পায় না। আমার এই এত বছরের এক্সপেরিয়েন্সে আমি যারা মোটারা প্রেসার কমে বলেছে এবং দুর্বল লাগে বলেছে, তাদের তিনটা প্যারামিটার আমি সবসময় খারাপ পেয়েছি। এক হচ্ছে সিবিসির মধ্যে হেমোগ্লোবিন লো, এবং ম্যাক্সিমামদের দেখা যাচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সিস, এবং ম্যাক্সিমামরা দেখা যাচ্ছে যে অতিরিক্ত কার্বোহাইড্রেট কন্ট্রোল করে তাদের হচ্ছে গিয়ে মাথা ঘোরাচ্ছে, এবং তারা একটা সময় গিয়ে আবার ডায়েট থেকে ফেল হচ্ছে। সো একটা ডায়েট স্টার্ট, ওয়েট রিডাকশন ফলো করা মানে ডায়েটে যাওয়ার আগে অবশ্যই একজনকে আমরা বলি যে কমপ্লিট ব্লাড কাউন্টটা দেখে নিতে, কারণ তার ইরেগুলার লাইফস্টাইল, তার ব্যাড ফুড হ্যাবিট থেকে এটা পসিবল থাকে হেমোগ্লোবিন লেভেল কম থাকে। এবং মোস্টলি দেখা যায় মেয়েদের, বিশেষ করে মেয়েদের আয়রন কম, B12 কম, ফলিক অ্যাসিড কম। তো তখন তারা যদি ডায়েটের পাশাপাশি একজন ডক্টর ডায়েটিশিয়ানের পরামর্শ মতে সেই সাপ্লিমেন্ট গুলো গ্রহণ করে, তাহলে কিন্তু এই কমপ্লেনটা হয় না। দ্বিতীয়ত হচ্ছে অতিরিক্ত কম খাওয়ার ফলে, অতিরিক্ত কম কার্বোহাইড্রেটের ফলে তাদের মাথা ঘুরায়, বারবার বিপি লো হয়ে যাওয়া, কি আসলে অনেকে সবসময় তার প্রেশার মাপে না, তারা এতটা দুর্বল হয় মনে করে আমার প্রেশার ফল করছে, এবং ওই সময় মাপলে বোঝা যায় আসলে এটা তার দুর্বলতা না, আসলেই প্রেসার ফল করছে। সো দেখা যাচ্ছে এক্সেস কার্বোহাইড্রেট কন্ট্রোলের কারণে মানুষের এটা হচ্ছে। এবং মানুষ আসলে অ্যাডামেন্ট হয়ে যারা ডায়েট শুরু করে, অর্থাৎ এই যে স্যার যে আজকে বললো একটা টিম, যে কোনো ম্যানেজমেন্টের ক্ষেত্রে উইদাউট টিম ইম্পসিবল। সো আমি সাইকোলজি ঠিক না করে আজকে মনে হইলো আমি 1 মাসের মধ্যে ওজন কমায় ফেলবো, তাদের তো এই ধরনের প্রবলেম ফেস করতেই হবে। আর তাদের খাবারটা ইমব্যালেন্স থাকা, এবং মোটাদের দেখা যায় যে ভিটামিন ডির বেশিরভাগ ক্ষেত্রে অনেক কম থাকে। এমনি আমাদের সবার ভিটামিন ডি কম, এবং মোটাদের হয় কি যে চর্বির কারণে ভিটামিন ডি অ্যাক্টিভ হতে অনেকটা বাধা পায়, এবং তারা অনেক অলস প্রকৃতির হওয়াতে সান কন্ট্যাক্টে যায় না। সো এবং মোটা হতে থাকলে আপনি দেখবেন যে মানুষের গায়ের রং কালো হতে থাকে, বিশেষ করে যেগুলো ফোল্ড এরিয়া আছে, যেমন ঘাড়ের পেছনে, চোখের ইয়েতে। তো তারা মনে করে কি আমি রোদে গেলে আরো কালো হয়ে যাব, উল্টা হয়, তখন ভিটামিন ডি কমে যায়, এবং তারা অনেক সময় দুর্বল ফিল করে, এবং ডায়েটটাও ফেল করে, এবং মন মানসিকতাটাও তাদের অনেক বেশি ছোট হয়ে যায়, মনে করে আমার দ্বারা হবে না। তখন সে আসলে নিজেকে আস্তে আস্তে গুটাতে থাকে সমাজে সবার কাছ থেকে, এবং এই মানসিক অবস্থাটাই কিন্তু তাকে একসময় হার্ট ডিজিজের দিকে ঠেলে দেওয়ার যথেষ্ট কারণ হিসেবে আমি মনে করি রেসপন্সিবল থাকে। যে মানসিকতাটা আসলে ওয়েটের কারণে, সাইকোলজি ডিপ্রেশনটাও কিন্তু ওয়ান অফ দা কারণ, যে মানুষ আস্তে আস্তে দেখা যায় যে হার্ট ডিজিজ বা ডায়াবেটিস হয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ। আমরা আসলে এটাও অনেক ঠিক, আমরা সবসময় আমরা নিউট্রিশনিস্ট স্যার, আপনি তো শুনছেন, আমরা নিউট্রিশনিস্ট, আপনারা যেভাবে বলেন আমরাও চেষ্টা করি মানুষকে একটু বোঝাতে যে আসলে খাবার কখনো সরাসরি বিষ হতে পারে না, পরিমাণ দিয়ে নির্ধারিত হয় খাবার আসলে বিষ হবে কিনা আপনার জন্য। অর্থাৎ আপনি যদি প্রয়োজনের চেয়ে বেশি যাই খান সেটাই আপনার জন্য পয়জন। আমরা পুষ্টিবিদরা সেগুলোই বলার চেষ্টা করি। কিছু প্রতিবন্ধকতা আছে আমাদের দেশের প্রেক্ষাপটে, এবং আপনাদের দেশের কিছু ডায়েটিশিয়ান আমাদের পরিচিত আছে, আমরা তাদের কাছ থেকেও শুনি যে তারাও অনেক বেশি প্রতিবন্ধকতার শিকার হচ্ছে। আর যে বিষয়টা আপনার কাছে একটা জানতে চাই, যেহেতু এখন কোভিড সিচুয়েশন, এইটা রিলেটেড একটা প্রশ্ন আপনার কাছ থেকে উত্তর পেতে চাই। সেটা হলো যে সমস্ত মানুষই আসলে এই সিচুয়েশনে ভালনারেবল। আসলে স্পেসিফিক ভালনারেবল বলতে কয়েকটা ব্যাপার একটু বলা হয়। সেটা 1 নম্বরে হচ্ছে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে বলা হয়, কারো যদি আসলে ডায়াবেটিকই বেশি বলা হয়, যদি কারো হার্টের প্রবলেম থাকে বা হার্ট ডিজিজের কোনো পেশেন্ট আসলে এই কোভিড সিচুয়েশনে কতটুকু ভালনারেবল, এবং আপনি যখন পেশেন্ট ডিল করেন সেক্ষেত্রে কোভিড এর ক্ষেত্রে হার্টের যে পেশেন্ট, তাদের ক্ষেত্রে আপনি আসলে কি কি প্রবলেমগুলো বেশি ফেস করেন? দেখো, কোভিড যখন প্রথম আমাদের COVID-19 রাদার যখন প্রথম ডিসেম্বর মাসে 1 এসছিল, তারপরে আমরা যখন জানুয়ারি ফেব্রুয়ারিতে কোভিড নিয়ে মানে পর্যালোচনা এবং সমীক্ষাগুলো হচ্ছিল, তখন ওটা মনে করা হচ্ছিল এটা একটা নিউমোনিয়া হচ্ছে, নিউমোনিয়ার থেকে লাং রিলেটেড প্রবলেম। কিন্তু এখন বিভিন্ন সমীক্ষাতে ডেটাতে এটা পাওয়া যাচ্ছে, এগুলো অটোপসি রেজাল্ট, এগুলো যারা মারা গেছে তাদের অটোপসি থেকে দেখা গেছে যে এটা একটা ক্লটিং প্রবলেম হচ্ছে। এবং এই যে ক্লটিং প্রবলেম যেটা হচ্ছে, বিভিন্ন ধরনের ক্লট তৈরি হচ্ছে, বড় ক্লট, ছোট ক্লট, যেগুলো লাংসে যাচ্ছে, হার্টে যাচ্ছে, হার্টের মাসেলকে উইক করে দিচ্ছে। তো বেসিক্যালি যাদের প্রি এক্সিস্টিং হার্টের সমস্যা আছে সেই জায়গাটা কিন্তু ওটা আরো খারাপ করে দিচ্ছে, কোভিড যাদের হচ্ছে, কোভিড পজিটিভ যারা।
এবং সেটা এসিমটোম্যাটিক হতে পারে, আবার যারা সিমটোম্যাটিক তারাও হতে পারে। তো বেসিক্যালি খালি যে সিমটমস বেশি হলেই কোভিড এর হার্টের প্রবলেম হবে তা নয়, যারা এসিমটোম্যাটিক উপসর্গবিহীন যারা, তাদেরও কিন্তু পরবর্তীকালে গিয়ে দেখা যাচ্ছে লাংস এবং হার্ট দুটোই উইক হয়ে যাচ্ছে। তো এটা একটা সমস্যা। আর সেকেন্ডলি হচ্ছে যে কোভিড ডিরেক্টলি হার্টের উপর এফেক্ট করে কিনা, সেটা দেখা যাচ্ছে যে অনেক সময় কোনো রিস্ক ফ্যাক্টর নেই, কিছু নেই, হার্ট অ্যাটাক নিয়ে পেশেন্ট ভর্তি হয়েছে, কিন্তু দেখা গেল যে কোভিড পজিটিভ। তো সেখানে একটা হাইপোথেসিস হচ্ছে যে প্রবাবলি এই যে ক্লটিং ফ্যাক্টরে যে প্রবলেমটা হচ্ছে, তার থেকে হয়তো এই হার্ট অ্যাটাক গুলো হচ্ছে। তো বেসিক্যালি এই কোভিড এরার মধ্যে হার্টের পেশেন্টসদের নাম্বার কমেনি একদমই, কিন্তু আমরা যেটা ভয় পাচ্ছি কোভিড যখন চলে যাবে তারপরে যে আফটার মাথ যেটা থাকবে আর কি, সেখানে কিন্তু হার্ট ডিজিজ এবং লাং ডিজিজ এটা কিন্তু ভয়ানক ভাবে বেড়ে যাবার একটা সম্ভাবনা থাকবে। আচ্ছা, আমরা ছোট করে আরেকটা প্রশ্ন জানতে চাই ডায়েটের ব্যাপারে। সেটা হচ্ছে যে আসলে যারা হার্টের পেশেন্ট, যাদের আসলে বিভিন্ন ক্লিনিক্যাল সিমটমস আছে, তারা যদি শুধুমাত্র একটা স্পেসিফিক বিষয় আমি জানতে চাচ্ছি, সেটা হচ্ছে তারা যদি আসলে খাবারটাকে, যেমন অনেকেই এখন আছে, যেমন আমি যেটা বলার চেষ্টা করি বা আমাদের দেশে নিউট্রিশনিস্টরাও যেটা বলার চেষ্টা করে, সেটা হচ্ছে আমরা ফুড হ্যাবিটটা আমরা রেগুলার রেখেও সুস্থ থাকতে পারি, অর্থাৎ টাইম টু টাইম আমরা খাবার খাই, কিন্তু হার্টের প্রবলেম বা আমাদের হার্টের যে ধরনের ইন্ডিকেটর আছে ভালো রাখার, যদি কারো সেই ইন্ডিকেটরের প্রবলেম থাকে এবং সে যদি দীর্ঘ সময় না খেয়ে থাকে বা ব্রেকফাস্ট ঠিক মতো না করে, তাহলে তার কি কি প্রবলেম হতে পারে? আসলে বেশিরভাগ মানুষের ডায়েট রিলেটেড সমস্যাগুলোর মেইন কারণ কিন্তু ইরেগুলারিটিস, রেদার দেন কি খাবার সে খাচ্ছে। আধা প্লেট কাচ্চি বিরিয়ানি বিরিয়ানি খেয়েও কিন্তু একটা মানুষ সুস্থ থাকতে পারে যদি সে রাত 8টার মধ্যে পরিমিত পরিমাণে সেই বিরিয়ানিটা শেষ করে এবং না ডেইলি খায়। সো ডাইভার্সিটি ফুডে ভীষণ ইম্পর্টেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ টাইমিং। একটা মানুষ যখন ব্রেকফাস্ট না করে থাকে তখন ডেফিনেটলি তার আস্তে আস্তে মেটাবলিজমটা স্লো হতে থাকে। শরীর কিন্তু খাবার খুঁজে, এবং দীর্ঘ সময় খাবার না খেয়ে থাকার ফলে সে তার প্রয়োজনীয় জিনিসগুলোকে ভেঙে সাপোর্ট দিতে থাকে, এবং সে যখন আবার খাবার পায় তখন সে সেটাকে হোল্ড করে রাখার চেষ্টা করে, স্টোর করার চেষ্টা করে বিভিন্ন প্যাথওয়েতে। সো আমি বলবো যে ইরেগুলারিটি যে কোনো ডিজিজের ক্ষেত্রে এটা অবশ্যই, কখনো আপনি যত ভালো ডায়েটি মানুষ করুক, এক প্লেট এক বাটি সবজি, 10-12টা কাঠবাদাম, ডিমের সাদা, গ্রিন টি, এগুলো হচ্ছে গুড ফুড, ডাজেন্ট মিন যে এগুলো খেলেই একটা মানুষ ভালো থাকবে। তাকে বুঝতে হবে এই খাবারটি কখন খেতে হবে এবং কতটুকু খেতে হবে। যে হার্ট ভালো রাখার জন্য অনেকগুলো কাঠবাদাম খাবে, তার কিন্তু একসময় কিডনি প্রবলেম হবে, কারণ এটা ছিল প্রোটিন। সো প্রত্যেকটা পেশেন্টকে, স্পেশালি হার্টের রুগীকে অবশ্যই টাইম মেনটেন করতে হবে, কারণ আমরা যতটুকু নিউট্রিশন সায়েন্সে পড়ছি যে এই যে লাইপোপ্রোটিন, লিপিড, কোলেস্ট্রল, এগুলো তো আসলে খাবারের পর সিনথেসিস, অ্যাবজর্পশন, অনেক কিছু, মেটাবলিজম, অনেক এগুলোর একটা পাথওয়ে আছে। সো মানুষ যখন টাইম টু টাইম খাবার খায় এবং তখন সে পরিমিত পরিমাণেও খেতে পারে। অর্থাৎ একটা মানুষ সকাল থেকে না খেয়ে থাকলে দুপুরে সে অনেক খাবার কন্ট্রোল করা তার জন্য কঠিন হবে, কারণ সে তখন অনেক ক্ষুধার্ত থাকে এবং সে তখন আসলে মেপে খাওয়া সম্ভব হয় না। তো অনেকগুলো কারণ আছে যেই জন্য আমাদেরকে অবশ্যই ক্লকওয়াইজ খাওয়া মেনটেন করা উচিত। অনেক ধন্যবাদ স্যার। আরেকটা বিষয় হচ্ছে উইমেনদের ক্ষেত্রে হার্টের যে প্রবলেম গুলো আমরা, বা প্রেগন্যান্সি সিচুয়েশনেও যদি কারো এরকম হার্টের প্রবলেম দেখা যায়, আসলে এই সময়টায় হঠাৎ করে কি কিভাবে এটা হয় বা কি কি কারণে হয়, বা এর ম্যানেজমেন্টটা আপনার কাছে কি রকম আসলে? মহিলা ও হৃদরোগ এটা একটা বিরাট সাবজেক্ট অ্যাকচুয়ালি। পার্টিকুলারলি আমাদের সোসাইটিতে আমরা যখন এমার্জেন্সিতে হার্ট অ্যাটাকের পরিসংখ্যান দেখি, সেখানে দেখা যায় যে প্রত্যেকটা 10টা যদি হার্ট অ্যাটাক আসে, সেখানে হয়তো 7জন পুরুষ এবং 3জন মহিলা আসছে। কিন্তু এর অর্থ তা নয় যে অ্যাকচুয়ালি মহিলাদের হার্ট অ্যাটাক কম। প্রবলেমটা হচ্ছে যে মহিলাদের ডেফিনেটলি একটা প্রোটেকশন আছে আনটিল ওই মেনোপজ অব্দি, একটা হরমোনাল প্রোটেকশন ওদের আছে। কিন্তু যেহেতু এখন আমরা একটা পৃথিবীতে আছে যেখানে পুরুষ ও মহিলা একই রকম ভাবে ওরা জীবন চলে, ওদের স্ট্রেস এক কিংবা স্ট্রেস বেশি ইনফ্যাক্ট বলতে হবে, কারণ বাড়ি এবং বাইরের কাজ ওদের সামলাতে হয়, এবং ওদের যে কর্পোরেট ওয়ার্ক বলো কিংবা যে কোনো জায়গায় বলো, কর্মক্ষেত্রে বলো, প্রত্যেকটা এরিয়াতে আমরা এক্সপোজার, এনভায়রনমেন্টাল এক্সপোজারটা একই হচ্ছে, খাওয়া দাওয়া একই রকমের হচ্ছে। অতএব ওই হরমোনাল প্রোটেকশনের যে ব্যাপারটা ধরো 20 বছর 30 বছর আগে ছিল মহিলাদের, সেই ব্যাপারটা কিন্তু এখন নেই। তবুও কেন এই
বেশি পুরুষরা আসছেন উইথ হার্ট অ্যাটাক টু এমার্জেন্সি ডিপার্টমেন্ট, তার একটাই কারণ হচ্ছে আমাদের সোসাইটিতে মহিলাদের যখন বুকে ব্যথা হয় আমরা দেখি যে ওরা কিন্তু ওটা অনেক বেশিক্ষণ চেপে রাখছে, এবং তার মানে এটা হচ্ছে যখন ওনারা এমার্জেন্সিতে আসছেন ওদের সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ কিন্তু অনেক বেশি। অর্থাৎ একদম শেষ মুহূর্তে কিংবা তার আগের মুহূর্তে অনেক মহিলারা কিন্তু প্রেজেন্ট করছেন তোমার এমার্জেন্সি ডিপার্টমেন্টে। এখন তুমি যদি একটা আউটডোর দেখো, কার্ডিওলজি আউটডোর দেখো, কিংবা তামান্না যেখানে নিউট্রিশনে এখানে কাজ করছেন ওখানে দেখো, যেটা ধরো 10 বছর আগে দেখবে যে মহিলারা যতটা আসতেন তার থেকে এখন অনেকটা বেশি আসছে, বিকজ এখন কনসিয়াসনেসটা অনেকটা বেড়েছে। আগে কিন্তু এটা পুরুষ সেন্ট্রিক ছিল পুরো ব্যাপারটা, হার্টের ব্যাপার মানে এটা পুরুষদের হবে, মহিলাদের হবে না। কিন্তু এই ধারণাটা পুরোপুরি ভ্রান্ত, কারণ মহিলাদের ইকুয়ালি হয়। এবং সেকেন্ডলি যেটা আরেকটা, প্রেগন্যান্সি রিলেটেড হার্ট ডিজিজ, এটা একটা বিরাট এরিয়া, বিকজ প্রেগন্যান্সির সময় মহিলাদের যে হার্টের যে রক্তের যে ভলিউমটা সেটা প্রায় 30 থেকে 50% বেড়ে যায়। তাতে যেটা হয় হৃদযন্ত্রের উপর একটা চাপ পড়তে থাকে। তো প্রি এক্সিস্টিং যদি হার্ট ডিজিজ কোনো মহিলার থাকে তাহলে ডেফিনেটলি ডিউরিং প্রেগন্যান্সি সে সময় কিন্তু হার্ট ডিজিজটা অনেকটা ম্যাগনিফাইড হবে। তো সেখানে ব্লাড প্রেশারটা পার্টিকুলারলি যে অনেকেরই হয়, যেটা প্রেগন্যান্সির সময় ব্লাড প্রেশারটা সাংঘাতিক রকম বেড়ে যায়, এবং তার থেকে অনেক প্রেগন্যান্সি রিলেটেড কমপ্লিকেশনস হয়। এবং অনেক মহিলাদের প্রেগন্যান্সির সময় মৃত্যুর কারণটা কিন্তু হার্ট ডিজিজের এই হাইপারটেনশনটা। তো প্রি এক্ল্যাম্পসিয়া এবং এক্ল্যাম্পসিয়া বলা হয় এটাকে। তো বেসিক্যালি যেটা, এই জিনিসের জন্য আবার অ্যাওয়ারনেস দরকার, কাউন্সিলিং দরকার। যে ডাক্তাররা মহিলাদের এই হার্ট ডিজিজ সম্বন্ধে অবগত সেরকম ডাক্তারদেরই কাছে রেফার করা দরকার, অবস্টেট্রিশিয়ানদের, যেখানে মনে হচ্ছে। এবং প্রত্যেকটা মহিলার আমার মনে হয় যে ওদের যেটা তামান্না বলে যে হিমোগ্লোবিন অ্যানিমিয়াটা অ্যাকচুয়ালি যে কম হিমোগ্লোবিনটা, ইট ইজ ওয়ান অফ দ্য কমনেস্ট কজ অফ আ হার্ট প্রবলেম ইন এ ওমেন। তো সেই জায়গাটাও কিন্তু দেখতে হবে, যে কারণ অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটিটা কমে যাচ্ছে, সেখানে হার্টের উপর প্রচন্ড চাপ পড়ছে। তো এই কিছু কিছু ফ্যাক্টরস আছে যেগুলোর জন্য মহিলার হার্ট প্রবলেমটা হওয়ার সম্ভাবনাটা বেশি। আবার কিছু ভ্যালভুলার প্রবলেমস আছে, যেমন মাইট্রাল স্টেনোসিস, সেটা আবার মহিলাদের ক্ষেত্রে একটু বেশি হয়। তো সেই জিনিসগুলো আমাদের দেখতে হবে। কিন্তু মেইন যে সমস্যাটা হচ্ছে যে সামাজিক ব্যাপার, সমাজে সামাজিক কারণে মহিলারা কিন্তু হার্টের প্রবলেম হোক, এনি ডিজিজে ওরা কিন্তু হাসপাতালে যাওয়া কিংবা ডাক্তারদের কাছে পৌঁছানোটা অনেকটা দেরিতে করছেন। তার জন্য যেটা হচ্ছে, যখন ওরা পৌঁছচ্ছে তাদের আউটকামটা ভালো হচ্ছে না। মানে একজন 40 বছর 50 বছরের পুরুষ যখন হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে কিংবা হার্টের প্রবলেম নিয়ে যাচ্ছে, সে কিন্তু একটু আর্লি স্টেজে হয়তো যাচ্ছে, কিন্তু মহিলা যখন যাচ্ছে সে কিন্তু অনেক লেট স্টেজে যাচ্ছে। তাতে যেটা হচ্ছে যে আউটকামটা পুয়ার হচ্ছে। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে যখন আমরা মহিলা এবং হৃদরোগ নিয়ে যখন কথা বলছি, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ সামাজিক ব্যারিয়ারটা যেটা, সেটা অনেকাংশেই বলছেন যে এখন ভাঙতে শুরু করেছে, বাট আরো র্যাপিড ভাঙলে সেটা মহিলাদের জন্য আরো বেশি ভালো হবে। এবং আসলে রোগ তো আসলে মহিলা পুরুষ বলতে কিছু নেই, সেটা যার শরীরে আসুক তাকে আসলে ডক্টরের শরণাপন্ন হওয়ার রেশিওটা সমান হতে হবে। পুরুষও যেভাবে যাবে মহিলারাও সেভাবে ডক্টরের শরণাপন্ন হবে। হার্টের সাথে আসলে তেল বিষয়টা খুব বেশি ওতপ্রোতভাবে জড়িত। আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে চাই তেলের জায়গা থেকে। আমি রিসেন্টলি তেল নিয়ে কথা বলার চেষ্টা করেছি, আমি চেষ্টা করেছি যতটুকু জানানোর। তো এখন আমাদের ম্যাডামের কাছ থেকে জানতে চাই যে আপনি যদি আমাদেরকে একটু জানান যে তেল মানে ভালো তেল খারাপ তেলের বিষয়টা যেটা, সেটা যদি একটু ইন্ডিকেট করে দেন এক। দ্বিতীয়ত হচ্ছে আসলে একজন মানুষের কতটুকু তেল খাওয়া প্রয়োজন পার ডে, সেটাও যদি একটু জানিয়ে দেন, তাহলে হার্টের সাথে যেহেতু তেলটা খুব বেশি কোরিলেটেড, এবং স্যারের যদি আসলে তেলের জায়গায় কিছু বলার থাকে তাহলে স্যারও একটু পরে অ্যাড করতে পারেন আর কি। আমি আগেই বলে দিচ্ছি যে আমরা বাঙালিরা যখন নেমন্তন্ন বাড়ি খেতে যাই তখন আমরা বলি যে কবজি ডুবিয়ে খাবো। কবজি ডুবিয়ে অ্যাকচুয়ালি যেটা খাওয়ার ব্যাপারটা, সেটা তেলের মধ্যে কবজি ডুবিয়ে খাওয়ার ব্যাপার একটা। আর সেকেন্ডলি যেটা, বাঙালি বাড়িতে তেলের পরিমাণটা অ্যাকচুয়ালি ভালোবাসার পরিমাণের সঙ্গে ওটাকে মানে একসাথে করা হয়, যতটা তেল দেওয়া হয় ততটাই ভালোবাসা। তো এটা আমার মনে হয় তামান্না নিশ্চয়ই আমাদের ক্লিয়ার করবে যে ব্যাপারটা একদমই তা নয়।
আসলে তেলের যেটা হয়েছে যে তেল যদি অ্যানালাইসিস করা হয়, তেলের কোয়ালিটি বিচার করা হয়, তা তা কোন ধরনের ফ্যাটি অ্যাসিডস ক্যারি করে সেটার উপর। অর্থাৎ আমরা তিন ধরনের নিয়ে কথা বলি, একটা হচ্ছে স্যাচুরেটেড, একটা হচ্ছে পলি আনস্যাচুরেটেড আর মোনো আনস্যাচুরেটেড। সো প্রপোর্শনেটলি যেই তেলটাতে মোনো আনস্যাচুরেটেড বেশি থাকে সে আমাদের জন্য তত ফ্রেন্ডলি অ্যান্ড ভালো। তো এই কোয়ালিটি বিচারে দেখা যাচ্ছে টপে আছে হচ্ছে অলিভ অয়েল, সেকেন্ডলি ভেরি ক্লোজ টু অলিভ অয়েল হচ্ছে ক্যানোলা অয়েল, তারপরে রাইস ব্রান, সানফ্লাওয়ার, সয়াবিন, এভাবে করে এটার একটা ক্লাসিফিকেশন করা হয় অর্থাৎ কোয়ালিটি বিচারে। এখন আসেন আমরা যদি কোয়ান্টিটি ধরি, দিস ইজ দ্য মেইন থিং। অর্থাৎ যেমন আবার আরেকটা বিষয় আছে স্মোকিং, যেমন অলিভ অয়েল আপনি অনেক তাপ দেওয়া সম্ভব না। আমরা বাঙালি স্টাইলে যে রান্না করি, এত হিটে অলিভ অয়েল দিলে অলিভ অয়েল তার নিজস্ব গুণ নষ্ট হয়। অর্থাৎ যে বলে না ভালো জিনিস নাজুক বেশি। সো ক্যানোলা অয়েলের আবার এক ধরনের নেচার, সানফ্লাওয়ারের আর এক নেচার। সারা ওয়ার্ল্ডে কিন্তু সয়াবিনকে খারাপ বলা হইলেও আপনি যদি একটা জরিপ করেন, সয়াবিনই সবচেয়ে বেশি খায়। যার বাসায় সয়াবিন আছে সে কিন্তু বেশি কথা বলে যে সয়াবিন খারাপ। একবার যদি কোনো গ্রোসারির সামনে দাঁড়ান, তাহলে শপিং দেখলেই বোঝা যাবে কে কোন তেল কিনতেছে। আসলে তেল কোনটা সেটা কোনো অবশ্যই একটা ফ্যাক্টর, কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার বাড়ির রান্নার প্যাটার্ন কি। যেমন যারা গ্রিল করে, বেক করে, তাদের জন্য অলিভ অয়েল, ক্যানোলা অয়েল ইজ ওকে। কিন্তু যারা বাঙালি, যারা অনেক মানুষের পরিবার, অনেক মানুষের ফ্যামিলি একসাথে থাকে, অনেক রান্না হয়, তারা অবশ্যই এটা এফোর্ড করতে পারবে না, সেটা বাংলাদেশ হোক বা ইন্ডিয়াই হোক। আর সেকেন্ডলি হচ্ছে পরিমাণই আসল। যেমন আমার কাছে এক পেশেন্ট এসে বলেছিল, আমি তো চিকেন ফ্রাই খাই কারণ আমি অলিভ অয়েল দিয়েই খাই। ডাজন্ট মিন এনিথিং, কারণ আপনি চিকেন এটা হচ্ছে আবার কুকিং প্যাটার্ন। সো আপনি চিকেন ফ্রাই খেলে যেই অলিভ অয়েল কনজাম্পশন হবে আপনার, সেটা দিয়ে সারাদিনে রান্না করলে হয়তো সেটা ঠিক ছিল। অর্থাৎ আলটিমেটলি কিছুই না, সারাদিনে কেউ যদি 4 থেকে 5 চা চামচ অর্থাৎ 20 থেকে 25 ml তেলের মধ্যে রাখে, তাহলেই সে হচ্ছে বুঝতে পারবে যে তার কনজাম্পশন ঠিক আছে। এখন এই পরিমাণের মধ্যে সে অমলেট খেলেও কোনো সমস্যা নাই, আর নিরামিষ করে বাগার দিয়ে খেলেও কোনো সমস্যা নাই। সো ডিপেন্ড করছে আপনার পরিমাণটার উপরে। আর আরেকটি কথা বলি, একজন পুষ্টিবিদ হিসেবে আমাদের ব্র্যান্ডের গ্যারান্টি দেওয়া ইম্পসিবল। অর্থাৎ কোন ব্র্যান্ড সবচেয়ে ভালো, এখন সানফ্লাওয়ার, সয়াবিন, রাইস ব্র্যান্ড, আমরা যাই বলি, ব্র্যান্ডের জন্য যেহেতু আমরা কিছু বলতে পারি না, এতটুকু বলতে পারি যে পরিমাণটা যদি মানুষ মেনটেন করে এবং এক এক সময় এক একটা যদি খায়, আমার কাছে এটা বেস্ট সলিউশন। অর্থাৎ বছরকে আমি 4 বারে ভাগ করি, 3 4 12, 12 মাসে 1 বছর, 3 মাস সানফ্লাওয়ার, 3 মাস রাইস ব্র্যান্ড, 3 মাস হচ্ছে আপনার সয়াবিন, আর 3 মাস হচ্ছে সূর্যমুখীর তেল। সো এইভাবে যদি আমরা ঘুরায় ঘুরায় খাই, আই থিঙ্ক ওকে। আর সালাদ, ভর্তা, এগুলোর জন্য সরিষার তেল আর অলিভ অয়েল আমি সাজেস্ট করি, এটা আমার পার্সোনাল অ্যাজ এ ডাইটিশিয়ান চয়েস। আর কুকিং এর জন্য আমি এগুলো সবসময় আমার রুগীকে বলি, পরিমিত খাবেন, ঘুরায় ঘুরায় খাবেন, কারণ কোনো জিনিসেরই কিন্তু ব্র্যান্ডের গ্যারান্টি নাই। দ্যাটস ওয়াই একটা জিনিস এক নাগারে খেলে সেটা ক্ষতি। এই জন্য বেস্ট হচ্ছে ইউ হ্যাভ টু চেঞ্জ। আমি জানি না স্যার আমার এটার সাথে একমত হবেন কিনা, কিন্তু এটা আমার আমি থিওরি। সমস্ত বাঙালি জাতির হয়ে একটাই প্রশ্ন করছি তোমাকে, যে সর্ষের তেল না ছাড়া কি বাঙালি খাবার হয়? সেটা না তোমার স্যার, কি ধারণা, বল। না, মাঝে সরিষার মাঝে তেল খাওয়া যাবে? অফকোর্স অফকোর্স। যেমন আজকে আপনি ইলিশ সর্ষে, আপনি যখন বাংলাদেশে আসবেন আপনি কিন্তু সর্ষে ইলিশ খাবো, সেটা কিন্তু আমি সর্ষে দিয়েই করব, ইলিশ সর্ষে দিয়ে। অর্থাৎ কম্বিনেশন অফ ফুড, ইউ আপনি এনজয় করবেন। আচ্ছা, আলু ভর্তা খাবেন, সরিষার তেল দেন। সো এইভাবে আমরা যদি একটু রকম ফের করে খাই, তাহলে আমাদের মনে হয় ক্ষতিটা অনেক কম হবে। আচ্ছা, আমার দুজনের কাছে প্রশ্ন, এই যে যে তেলের নাম আমরা বললাম, এর মধ্যে সাইন্টিফিক্যালি দ্য পয়েন্ট অফ ভিউ অফ এ কার্ডিওলজিস্ট এন্ড দ্য পয়েন্ট অফ ভিউ অফ এ নিউট্রিশনিস্ট, দুজনের কাছে প্রশ্ন, একজন একজন করে অল্প করে বলবেন। যেই তেলগুলোর নাম আমরা বললাম, এতক্ষণ কথা বললাম, এর মধ্যে বিষ বলা যায় কোন তেলকে? তেল আচ্ছা স্যার আগে ইটসেলফ বলুন। কোনো বিষ হবে না আমার মনে হয়। যেটা হিট পয়েন্ট যেটা বললো, সেই হিট পয়েন্টটা ক্রস করে গেলে তখন তেলের যে গুণটা সেটা নষ্ট হয়ে যায়। এবং সেটা 1 নম্বর। এবং সেকেন্ডটা রিইউজ অফ দি অয়েল, সেটা তামান্না বলবে। যে তেলটা যদি বারবার বারবার, যেটা অ্যাকচুয়ালি আমাদের ওই এই পকোড়া কিংবা তেলে ভাজাতে যে ফ্লেভারটা আমরা পাই, সেটা কিন্তু ওই বীজ তেলের ফ্লেভারটা আমরা অ্যাকচুয়ালি পাই। সেই ফ্লেভারটার জন্য কিন্তু তেলটা যতক্ষণ না কালো হয়ে যাচ্ছে, ততক্ষণ ওই ফ্লেভারটা কিন্তু বাড়ির তেলে ভাজাতে আসবে না কোনোদিন।
তো দ্যাট ইজ সত্যি আমার তাহলে ওই ওই টেক আর দোষ কি। দোষটা তো আসলে তেলের নয়, দোষ হচ্ছে আপনার বা আমার। আমি এটাকে বারবার বারবার এটাকে দিয়ে ভেজে ভেজে ওটাকে বিষ তৈরি করছে, ট্রান্স ফ্যাট বানিয়ে ফেলছি, রাইট? রাইট। সো তেল সরাসরি সো বিষ নয় ম্যাডাম। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের অ্যাজ এ মুসলিম আমি বিশ্বাস করি যে যেই খাবার অর্থাৎ তেলের ক্ষেত্রে একটা শব্দ ইউজ হয়, যেহেতু তেল আমরা বাহ্যিকভাবে ব্যবহার করি এবং তেল আমরা খাই, এখানে একটা শব্দ কমন, এডিবেল। এডিবেল শব্দটা মানেই হচ্ছে ইট ইজ হালাল ফর আস, অর্থাৎ এটা আমরা খেতে পারি। সেটা কিভাবে বিষ হলো? বিষ তখনই হবে স্যার যেটা বললেন, আপনি যদি এটার মিস ইউজ করেন। অর্থাৎ যেমন ফেন্সিডিল খেলে কফ অ্যান্ড কোল্ড কমে, কিন্তু ফেন্সিডিল যদি কেউ নেশা করে তাহলে এটা বিষ। তো বিষয়টা হচ্ছে যে তেলগুলো যদি আমরা রিহিট দেই কালো হয়ে যায়, স্যার যেটা বললো যে এটা কালো হয়ে যায়, এটা রঙই বলে দেয় তেল আর তেলটা ঠিক নাই। এবং এই জন্যই আমরা পুষ্টিবিদরা শুধু বাইরের খাবার মানা করি, আর কিন্তু আমাদের কোনো কারণ নাই। একটা বাইরের বড়া খেতে কোথায় সমস্যা? বাসাতেও তো পেঁয়াজু বানাই, বড়া বানাই, কিন্তু বাইরেরটাতে সমস্যা হচ্ছে যে সে যে আসলে কতবার ওই তেলটা ইউজ করছে, কতটা হিট দিয়েছে। এবং আপনি দেখবেন বাইরে যখন কিছু ফ্রাই হয়, ওই একই তেল হিট হচ্ছে সারাদিন, সে বড়া দিচ্ছে আর বানাচ্ছে। সো তেল বিষ না যদি আপনি এটাকে বিষ না বানান, কিন্তু বাজার থেকে কিনে আনা তেল বিষ না, ঘরেই এটা বিষ হয়, কখনো বাইরের থেকে কিনে আনা তেলটা বিষ হয় না। অনেক ধন্যবাদ। আমি এটা নিয়ে বলাতে অনেকের আবার দিয়ে একটু প্রশ্ন থাকতে পারে, আমি সেই জায়গাটায় দুজন বিশেষজ্ঞর মতামত নিয়ে রাখলাম। আমার কাছে প্রমাণ থাকলো আপনাদের দুজনের। হ্যাঁ, ভবিষ্যতে যদি আবার কোনো ধরনের কোনো সিচুয়েশন ক্রিয়েট হয়, আপনি কিন্তু আপনাদের শরণাপন্ন হব আমি যে আপনারা এগুলো বলেছিলেন। স্যার, আপনার কাছে একটা খুবই সেন্সিটিভ বিষয়ে আমরা আমাদের অনেক সময় পার করে ফেলেছি, শেষের দিকে আমরা মোটামুটি অন্যান্য প্রোগ্রাম হলে আমরা শেষ করে দিতাম, কিন্তু আজকের প্রোগ্রামটা একটু বেশি ভাইটাল। আমরা হৃদয়ের কথা যেহেতু বলছি এবং আপনাকে আমরা পেয়েছি, সো আরেকটা বিষয় হচ্ছে শিশুদের হার্টের যে প্রবলেম, অর্থাৎ জন্মগতভাবে অনেক শিশু হার্টের প্রবলেম নিয়ে আসে, বা জন্মের পরে অনেকের অনেক বিভিন্ন ভাবে ডায়াগনোসড হয় যে আসলে হার্টের প্রবলেম। আসলে এই প্রবলেমটার রিজন কি থাকে, এবং এটা হলে আসলে এটার ম্যানেজমেন্ট বা প্রবলেম গুলো কি কি দেখা যায়? দেখো মানে কিছু কিছু জন্মগত হৃদরোগ যেগুলো আছে সেগুলো জেনেটিক, মানে ওগুলোর উপর আমাদের কোনো কন্ট্রোল নেই। কিন্তু অনেক কিছু আহ, আছে যেগুলো বাচ্চারা ছোটবেলা থেকে যখন মানে জন্মাচ্ছে, যে যে সময়টা মারা প্রেগন্যান্সির সময় কিভাবে ছিল সেটা কিন্তু ডিটারমিন করছে ওদের সার্কামস্টান্সেস এর উপর। তারা যদি নিজেদের ডায়েটের উপর ভালো করে কন্ট্রোল হয়তো ছিল না, কিংবা তারা যদি স্মোকিং করে থাকেন ওই সময়টা, কিংবা তাদের যদি ব্লাড প্রেশার কন্ট্রোল ভালো হয়নি, খাওয়ার উল্টো দিকে আমি বলছি অপুষ্টি হয়েছে, খাওয়া দাওয়া ঠিক মতন করেননি, সেগুলো কিন্তু যখন ডেলিভারির পরে বাচ্চার কিন্তু সেই জায়গাগুলোর ওপর এফেক্ট পড়বে। বিকজ আলটিমেটলি যখন প্রেগন্যান্সির সময় বাচ্চার কিন্তু পুরো নিউট্রিশনটা ডিপেন্ড করছে ম্যাটারনাল নিউট্রিশনের ওপর এবং এনভায়রনমেন্টের ওপর। তো সেই জায়গাটা একটা বিরাট সেকশন অফ জন্মগত হার্টের, ঠিক ফুটো বলবো না, হার্টের প্রবলেম যেগুলো হচ্ছে, হয়তো সে বাচ্চাটা 5 বছর পরে গিয়ে দেখা গেল একটা কিছু সমস্যা হচ্ছে, তার আর্লি অনসেট ডায়াবেটিস হচ্ছে, কিংবা যে কোনো কারণে একটা প্রবলেম হচ্ছে, স্থূলতা হচ্ছে, সেগুলো অনেক সময় আমরা দেখতে পাই যে ম্যাটারনাল প্রেগন্যান্সির সময় হয়তো কেয়ার গুলো নেওয়া হয়নি। তো সেই জায়গাটা আমার মনে হয় ইট ইস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু জন্মগত হৃদরোগ যেগুলো হয় বাচ্চাদের, সেগুলো 19-20 মানে ওয়েস্টার্ন কান্ট্রি বলো এখানে বলো, সেগুলো খুব একটা ডিফারেন্স হয় না। কিন্তু একটা জিনিস আছে যে ম্যাটারনাল প্রেগন্যান্সির সময় ওষুধ যেগুলো খায় মারা, সেগুলোর সঙ্গে কিন্তু অনেক সাইড এফেক্টস নিয়ে বাচ্চারা কিন্তু জন্মের সময় জন্মগত হৃদরোগ নিয়ে জন্মাচ্ছে। তো কি ওষুধ খাচ্ছে, খাবার কিভাবে খাচ্ছে, তো প্রেগন্যান্সির টাইমটা আমার মনে হয় মানে এটা একটা আলাদা সাবজেক্ট, পাবলিক হেলথ সাবজেক্ট এটা। এবং এটাকে নিয়ে আমার মনে হয় খালি হৃদরোগ নয়, প্রত্যেকটা এরিয়াতে এটার উপরে অনেকটা আমাদের মানে ফোকাস করতে হবে। বিকজ আমাদের নেক্সট প্রজন্ম কিভাবে সে বড় হবে সেটার অনেক আগের থেকেই কিন্তু তার আমরা জেনেটিক মেকআপটা তৈরি করে ফেলছি। তো সেই জায়গাটা আমার মনে হয় ইট ইস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা স্যারের কথা ধরে আমরা যদি এটাও জানতে চাই যে আসলে প্রেগনেন্সির এই পিরিয়ডটাতে, যদিও এটা নিয়ে একটা আলাদা সেশন করার কথা আমি করব ভবিষ্যতে, বাট আজকে যেহেতু কথাটা উঠেছে, সো এই জায়গা থেকে শুধু হার্টের কেয়ার নয়, মানে প্রেগনেন্সি সিচুয়েশনে ওভারঅল মোটামুটি ভাবে প্রেগনেন্সি সিচুয়েশনে আসলে নিউট্রিশনের জায়গা থেকে একজন মাকে বা তার যারা কেয়ার গিভার তাদের আসলে কোন কোন বিষয়টা মাথায় রাখতে হয় বলে মনে হয়?
নিউট্রিশনের জায়গা থেকে? ধন্যবাদ। আসলে স্যার যেটা বললো আমিও সেটার সাথে এগ্রিড, কারণ নিউট্রিশন যেমন অনেকে আছে প্রেগনেন্সিতে একটা নির্দিষ্ট পরিমাণে সাপ্লিমেন্ট ডক্টরে দিয়ে থাকেন, বিশেষ করে ফলিক অ্যাসিড, তারপর হচ্ছে ক্যালসিয়াম। সো পর্যাপ্ত পরিমাণে এবং সঠিক পরিমাণে যদি সাপ্লিমেন্ট মারা না নেয়, অনেক সময় প্রেগনেন্সিতে মায়েদের নিউট্রিশনে দেখা যায়, বিশেষ করে আমাদের দেশে বাংলাদেশে কার্বোহাইড্রেটের পরিমাণটা বাড়ানো হয়, অর্থাৎ প্রোটিন যেখানে বাড়ানোর কথা ছিল। কিছু কিছু মা আছে খাবারের পরিমাণ বুঝতেছে না, কিছু কিছু মা আছে প্যাটার্ন বুঝে না, আর কিছু কিছু পরিবার আছে ইচ্ছা মতো মাকে খাওয়ায়। একটু আগে যেটা স্যার বলেছিল যে ডেলিভারির সময় যে সমস্যাগুলো হয়, এটা কিন্তু মূলত অনেক কনজাম্পশন প্রেগনেন্সিতে বেশি করার কারণে হয়, এবং প্রেগনেন্সি ওবেসিটি আমাদের দেশে কিন্তু অনেক বেশি। সো একজন মাকে তার প্রপার নিউট্রিশন জানতে হবে, বরং প্রেগনেন্সির সময় ডায়েটিশিয়ানের কাছে যেতে হবে। এটা একটা নেগেটিভ কথা আমাদের দেশে প্রচলিত যে ডায়েট আবার কি প্রেগনেন্সিতে। ডায়েট কিন্তু কোনো নেগেটিভ না, প্রেগনেন্সির ডায়েটারি গাইডলাইন আমরা আলাদা চ্যাপ্টার পড়াশোনা করেছি, অর্থাৎ এই সময় স্পেশালি কিছু কিছু নিউট্রিয়েন্টের পরিমাণ বাড়ে। একটা ছোট ভ্রূণ কিন্তু পুরোটা ফর্ম হয় মায়ের গর্ভেই। এই ফর্মের জন্য যা যা কম্পোনেন্ট লাগে তার বেশিরভাগই কিন্তু আমরা পাচ্ছি খাবার থেকে। সো খাবারে কোনো 19-20 হলে এটা হওয়ার সম্ভাবনা থাকে। আর দুটো জিনিস আমি এনভায়রনমেন্টাল অ্যাড করতে চাচ্ছি, একটা হচ্ছে পার্লারে যাওয়া। মারা অনেক সময় অনেক ধরনের পার্লারে গেলে আশেপাশে ব্লিচ অনেক ধরনের অনেক কিছু হয়, অর্থাৎ প্রেগনেন্সির সময় হিলিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি কোন এনভায়রনমেন্টে কি হিল করছি, লাইক পরিবেশে আমি কোথায় আছি। যেমন স্মোকিং যে করে তার থেকে ক্ষতি বেশি হয় কিন্তু যে স্মোকিং এর ধোঁয়াটা নেয়। তো ফিমেলরা এটা এফেক্টেড হয় বেশি, কারণ হাজবেন্ড পছন্দ করে প্রেগনেন্ট মা তার কাছে বসে থাকবে, সে স্মোক করছে, মাও পাশে থাকছে। আবার মেয়েরা সৌন্দর্যের জন্য দেখা যাচ্ছে পার্লারে যাচ্ছে, পাশে একজন অনেক ব্লিচ টিচ করছে, সেটার একটা তীক্ষ্ণ স্মেল আসে। ইভেন দো আমরা অনেক সময় প্রেগনেন্ট মা আমাদের কাছে আসলে কসমেটিক্স এর ব্যাপারেও আমরা বলে থাকি যে এমন কোনো কসমেটিক্স ইউজ করার দরকার নেই, কারণ এক্সটার্নাল ইউজের জিনিসগুলো কিন্তু কখনো আমাদের শরীরের ভেতরকার জন্য অ্যাপ্লিকেবল না। সো একটু সাবধানে ব্যবহার করা। তো এই সবকিছু খেয়াল রাখতে পারলে, ওই বলে না লাখে একজন বা হয়তো হাজারে একজনের হইলো, আমি একজনেরই বা চান্স কেন নিব। তো সেই জন্য ডায়েটের পাশাপাশি এই সময়টা একটু মানুষকে স্যাক্রিফাইসও করতে হয়, একটা গুড এনভায়রনমেন্টের মধ্যে মানুষকে থাকতে হয়। ধন্যবাদ আপনাকে স্যার। আরেকটা সর্বশেষ বিষয়, এরপরে আমরা কনক্লুশনে আসবো, সেটা হচ্ছে যে আপনার এই এক্সপেরিয়েন্সের পুরা লাইফ জার্নিতে আপনার কি এরকম কখনো মনে হয় যে আপনার ওখানেও লাইফস্টাইল আমাদের মতোই, কলকাতাতেও আমাদের মতো লাইফস্টাইল, বা আপনার ইন্ডিয়ান মোটামুটি ম্যাক্সিমাম, সো সেই জায়গা থেকে আপনার কি কখনো এরকম মনে হয়েছে যে আসলে গ্রামে যারা বসবাস করে তাদের লাইফস্টাইল এবং ফুড হ্যাবিটের কারণে হার্টের প্রবলেম, আর শহরে যারা বসবাস করে, সো এইরকম কি কোনো ডিফারেন্স পেয়েছেন আপনি, যে তাদের ফুড হ্যাবিট বা লাইফস্টাইলের কারণে তাদের এই হার্টের প্রবলেম হওয়ার রেশিওটা মানে কম বেশি হয়েছে? হ্যাঁ, আমি নিজে অ্যাকচুয়ালি এটার মানে প্র্যাকটিক্যাল একটা আমার এক্সপিরিয়েন্স আছে, বিকজ আমার নিজস্ব একটা ফাউন্ডেশন আছে আমাদের, ময়নাপুর আচ্ছা। রুরাল হেলথ কেয়ার ফাউন্ডেশন, যেটা বাঁকুড়ার একটা আমরা প্রত্যন্ত গ্রামে এটা প্রায় 6-7 বছর হলো করছি। তো সেখানে আমরা নিয়মিত হেলথ ক্যাম্পস করছি। সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি আর কি, ওখানকার মানুষদের হৃদরোগের যে প্যাটার্নটা, সে প্যাটার্নটা কিন্তু অন্যরকম। কিন্তু প্রবলেমটা হচ্ছে ওখানে যারা বয়স্ক তাদের একরকমের হৃদরোগ হয়, আর যারা অ্যাকচুয়ালি নতুন প্রজন্ম তারা কিন্তু শহরাঞ্চলের অনেকগুলো হ্যাবিটস ওরা অলরেডি নিয়ে নিয়েছে ওখানে। তো সেই জিনিসটা একটা আমরা দেখতে পাচ্ছি যে শহরাঞ্চলের যে ব্যাড হ্যাবিটস গুলো ওখানে কিন্তু অনেক গ্রামে ঢুকে গেছে। কিন্তু ওখানকার যে সুবিধে, যেটা ওখানকার পুষ্টিটা অনেক ভালো, নেচার থেকে ওরা খাবারগুলো পাচ্ছে, এবং ওদের ওখানকার যে হাওয়া যেটা, সেটা এনভায়রনমেন্টটা সুন্দর। এবং ওদের একটা জিনিস আমি দেখি যে ওরা অনেক খুব তাড়াতাড়ি কিন্তু শুতে চলে যায়। ওই আমাদের যে রাত 1টা-2টো অব্দি কেউ জেগে থাকে না, ওখানে কিন্তু ওই 9টা 10টা 11টার মধ্যে সবাই শুতে চলে যাচ্ছে, ভোরবেলা উঠছে। তো এই যে ঘুমের যে প্যাটার্নটা, সেটাও কিন্তু খুব ভালো। কিন্তু নতুন প্রজন্ম যারা, তারাও কিন্তু আবার সেই ফেসবুক, হোয়াটসঅ্যাপ এসবের মধ্যে ঢুকে গেছে। অতএব ইন্টারনেট ওখানে পুরোপুরি ঢুকে গেছে। তো বেসিক্যালি এই মডার্ন এজের যে সাইড এফেক্টস গুলো ওখানে ধীরে ধীরে ঢুকছে। কিন্তু প্যাটার্ন অফ হার্ট ডিজিজ যদি তুমি বলো, শহরাঞ্চল এবং গ্রামাঞ্চলের মধ্যে একটা তফাৎ আছে। তো ওখানকার আমি এখনো বলবো ওখানকার হ্যাবিটস গুলো কিন্তু হেলদি, এবং ওটা যদি আমরা মেনটেন করতে পারি, শহরেও যদি সেই জিনিসগুলোকে আমরা মেনটেন করতে পারি, ডেফিনেটলি ওখানে মানে যে ওখানকার যে অ্যাডভান্টেজ গুলো, সেগুলো আমরা শহরে পাবো।
অনেক ধন্যবাদ। আমরা আমরা অনেকক্ষণ, আমাদের যতক্ষণ কথা বলার কথা ছিল তার চেয়েও আমরা একটু বেশি বলেছি এবং আমাদের সাথে অনেকেই ছিলেন। অনেকের অনেক প্রশ্ন ছিল। আমরা মানে যতটুকু রিলেটেড সেটা বলার চেষ্টা করেছি এবং এর যেটা আমাদের সাথে খুব আমরা অন্য কোনো প্রোগ্রামে সেরকম উত্তর দেওয়ার চেষ্টা করব না। আমাদের সাথে খুব বেশি একটা সঙ্গতিপূর্ণ নয়। যেটা আমরা প্রশ্ন রেখে দিচ্ছি আবার ভবিষ্যতে সেটার উত্তর দিব বা আমাদের সময়ের কারণে দিতে পারছি না। সো স্যার, আপনি যদি আপনার জায়গা থেকে আমাদেরকে সর্বশেষ পরামর্শ দিয়ে যান যে আমরা কয়টা বিষয় একদম আঙ্গুল গুনে গুনে আমরা কয়টা বিষয়ে খেয়াল রাখবো আপনার জায়গা থেকে যদি আমাদের হৃদয়কে ভালো রাখতে চাই। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এটা হচ্ছে বটম লাইন। এবং প্রিভেনশনের জন্য আমি ছাড়া আমার মনে হয় যে তুমি তামান্না যে ডিপার্টমেন্টে আছো তাদের অ্যাকচুয়ালি যে অবদান একটা বিরাট, এবং যেটা তামান্না বললো যে স্ট্রেস ম্যানেজমেন্টের অবদান একটা বিরাট আছে। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে এক্সারসাইজের ব্যাপারটা, সেটা এরোবিক এক্সারসাইজ যেটা করতে হয়, আমি বলি যে সপ্তাহে 150 মিনিট 150 মিনিটস যদি 5 দিন আমরা এক্সারসাইজ করি, এরোবিক এক্সারসাইজ, দ্যাট ইজ গুড এনাফ। হাঁটলে ভালো। ধূমপানটা একদমই বর্জন করুন, ওটা করার কোনো কারণ নেই, বিকজ ওটা অ্যাবসলুটলি রিভার্সিবল রিস্ক ফ্যাক্টর। তার সঙ্গে সঙ্গে যদি আমার মনে হয় যে আমাদের ওয়েট কমানোর যে দিকে যদি আমরা নজর দিই এবং আমরা যদি অ্যাওয়্যার হই, আমার মনে হয় অ্যাওয়ারনেসটা খুব ইম্পর্টেন্ট। সচেতনতাটা যদি আমরা ঠিক মতন করতে পারি, তাহলে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার উপরে কোনো অতটা কন্ট্রোলও করতে হবে না। অ্যাজ লং, যেটা তামান্না এত সুন্দর করে বোঝালো যে সবকিছুই করা যাবে যদি আমরা কন্টেইনড ওয়েতে করতে পারি জিনিসটা। তো প্রিভেনশনটা মেইনলি, তার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাওয়ারনেসটাকে যদি আমরা করতে পারি, আমার মনে হয় উই উইল ডেফিনেটলি কাম ইনটু এ বেটার ওয়ার্ল্ড। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আপনি আসলে অনেক ব্যস্ত থাকেন আমরা জানি, এবং আপনি এর আগেও সময় দিয়েছেন, আজকেও বলার সাথে সাথে আমাদেরকে সময় দিয়েছেন, এবং ভবিষ্যতে আমরা হার্টের আরো বিষয় আপনার কাছ থেকে জানবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আমরা সর্বশেষ বক্তব্য শুনবো যে ডায়েটের জায়গা থেকে হার্টকে ভালো রাখার জন্য আসলে আমরা কয়টা বিষয়কে মাথায় রাখবো। আসলে আমি তো বাংলাদেশে আছি, যাচ্ছি না। তো আমি যাওয়া মানে আমার আমাদের এই খুব ফেমাস শপথ পেজের ফলোয়ারদেরকে কিছু না বলে স্যারকে একটু বলতে চাই যে আসলে স্যার আপনার কাছে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি একটা ওয়েটেজ বলেছেন যে একটা কার্ডিওলজির পেশেন্টের চিকিৎসায় যে আপনি নিজের অংশটা রেখেছেন 20% এবং পুরোটাই ছেড়ে দিয়েছেন সাপোর্ট সার্ভিসের উপরে। এটা একটা অনেক বড় সম্মান স্যার। এবং আমি আশা করব স্যার আমাদের এই প্রোগ্রাম থেকে আমাদের বাংলাদেশে এখন অনেক নিউট্রিশনিস্ট, অনেক সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট আছে। সো এই যে এই জিনিসটা যদি, এই মেসেজটাই যদি সবাই এখান থেকে নেয় যে একটা রোগের চিকিৎসার জন্য আসলে একটা টিমের দরকার হয়, এবং এখানে ক্যাপ্টেন হচ্ছে একজন ডক্টর, আর বাকি সবাই আমরা হচ্ছে আসলে ক্যাপ্টেনের পাশে সাপোর্ট দেওয়ার জন্য আছি, একজন মানুষকে সেবা দেওয়ার জন্য আছি। সো ভালো থাকতে হলে, সুস্থ থাকতে হলে শুধু ডাইট না, ভালো থাকতে হলে, সুস্থ থাকতে হলে শুধু হাঁটা না বা শুধু ওষুধ না, সবগুলোর কম্বিনেশন যে করতে পারবে সেই আসলে সুস্থ থাকবে। এবং আমি মনে করি ডাইটের জায়গায় ট্রেডিশনাল ইজ দ্য বেস্ট চয়েস। অর্থাৎ বাবা দাদা নানির থেকে খেয়ে ওই যে জিন যদি ঠিক রাখতে চাই আমরা, তাহলে আমাদের ট্রেডিশনে ভালো থাকতে হবে, অভ্যস্ত থাকতে হবে। সো স্যারকে অনেক ধন্যবাদ। আমার অনেক শখ ছিল এই পেজে স্যারের সাথে একটা লাইভে থাকবো। সো থ্যাংক ইউ সবাইকে আমাকে এই সুযোগটুকু দেওয়ার জন্য। দুজনকে সবাই অসংখ্য আপনারা ভালো ধন্যবাদ। থাকবেন। আপনারা হ্যাঁ দুজনেই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আবার আমরা একসাথে কথা বলবো। সবাইকে আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।